আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের লাইফটি শুরু হয়ে গিয়েছে। আমাকে শুনতে পাচ্ছ কি না সবাই একটু জানিয়ে দাও। বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, চাচা চাচি, মামা মামি, খালা খালু, আব্বু আম্মু সবাইকে নিয়ে লাইফটি দেখতে বসে যাও। আমরা আজকে সবাই মিলে নিউটনিয়ান বলবিদ্যার সিকিউর সলভিং পর্ব শিখে ফেলবো। ওকে, সো আমাদেরকে ইনশাল্লাহ নিউটনিয়ান বলবিদ্যায় কেউ আটকাতে পারবে না, কেউ থামাতে পারবেন না, কেউ আটকাতে পারবেন না। আমরা নিউটনিয়ান বলবিদ্যায় বস বনে যাব। ওকে ব্রো, সো আমি লাইভটি শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করে দাও এবং শেয়ার করে আমি তোমাদের সামনে চলে আসছি। আর হ্যাঁ, আজকে তোমাদের জন্য প্রথমে একটা এমসিকিউ থাকবে। এমসিকিউটা হচ্ছে আমাদের বোর্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা। ভাইয়া সবাই একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে মাঝে। কলেজের গ্রুপগুলোতে আমি একটু শেয়ার চাই, আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করে দিতে থাকো। বাচ্চা কাচ্চারা, নানান বাচ্চারা, আমার নানান বাচ্চাদের প্রস্তুতি এমসিকিউ হবে ইয়াসিন ভাইয়ের সাথে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমরা একটা ভালো প্রস্তুতি নিব। সো আমি এই যে শেয়ার করে তোমাদের সামনে চলে আসলাম। হ্যালো জনগণ, কি অবস্থা নাদান জনগণরা? সো সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রথম কুইজ। ওকে, সো আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখি কে কে উত্তরটা দিতে পারছেন। সাউন্ড প্রবলেম ভাই, আজকে সুপারম্যান হয়ে যাব বলবিদ্যার সাথে আমার নাদান বাচ্চা। ইয়েস, এক্স্যাক্টলি সুপারম্যান হয়ে যাবা। প্রেরণা পাল প্রাপ্তি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। যতজন আছো প্রত্যেকে একটা করে শেয়ার করে দিতে হবে, কারণ আমরা কিন্তু তোমাদের সবাইকে অ্যাট এ টাইম আগামী 7 দিনের মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে কোনো ধরনের এমসিকিউতে বস বানাবো। সো এটা বুঝতে পারছো, এটা একটা খুব সুন্দর মিশন নিয়ে আমি নামছি। মিশনটাকে সাকসেসফুল করতে হবে। দ্যাটস ওয়াই সাকসেসফুল করার লক্ষ্যে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে হবে। আর এই পৌঁছে দেওয়ার মাধ্যমটা কিন্তু তোমরাই। সো তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও আর একটি করে শেয়ার করে দাও, এটাই হচ্ছে আমাদের চাওয়া। সেই করোনাকালীন সময়ের শুরু থেকে আমরা চাচ্ছি একটি করে শেয়ার এবং একটি করে মেনশন। আমরা চাই যাতে তোমাদের না হয় কোনো টেনশন। ওকে, সো ইয়াসিন ভাইয়া ক্লাসে উল্টাপাল্টা গান গাবে না, এটা হতেই পারে না। ওকে, সো অল ক্লিয়ার বলতেছে। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে এখানে নিউটনিয়াম মেকানিক্স লিখছি এটা কেউ এখনো ধরতে পারে নাই। এই কারণে এই যে নবৃতা কারণ পুষ্পা বলেছে সব ঠিক আছে, বাট সব কিন্তু ঠিক নাই। আমি কিন্তু লিখছি নিউটনিয়াম, যেহেতু এটা আমের সিজন দ্যাটস ওয়াই আম লিখেছি। মজার ব্যাপার হচ্ছে বাসায় জাম আসে সব শেষ হয়ে যায়, খেতে পারি না। এর কারণ তোমরা নিশ্চয়ই জানো, আমাদের বাসায় মহাখাদক আছেন। মহাখাদক আছে কে? আমাদের জাহাঙ্গীর ভাইয়া। সব আম একাই খেয়ে ফেলে। সো আমের আর চোখে দেখি না, এই কারণে আমকে আমি বোর্ডের মধ্যে উপস্থাপন করে মনে মনে শান্তি নিচ্ছি। আম এই বছরে আমার খাওয়া হলো না। সুনামগঞ্জ থেকে ঢাকার পথে লাইভ দেখছি। ভেরি গুড সুরভ, তুমিই জিতবা এবং তুমি এই বাসে চড়তেই এমসিকিউতে ফাটায় ফেলতে পারবা। ওকে, সো ভাইয়া সাউন্ড প্রবলেম, আলট্রা প্রমেক্স হয়ে যাবো আজ। ওকে, সো প্রথম কথা আমি একটু ধীরে ধীরে শুরু করছি। আমরা একটা মিশনে নামছি। মিশনের নাম হচ্ছে মিশন এমসিকিউ। সবাই লিখে ফেলি, মিশন এমসিকিউ উইথ ইয়াসিন ভাইয়া, ইয়াসিন ব্রো। ওকে, আমাকে ব্রো বললেও হবে, ইয়াসিন ব্রো। মিশন এমসিকিউ। আমরা এই মিশন এমসিকিউতে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের সবকিছু শেষ করে ফেলবো এমসিকিউ। গতকাল আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায় শেষ করেছি, একদম বেসিক থেকে শুরু করে সবকিছু এমসিকিউ বুঝিয়ে শেষ করিয়েছিলাম। আজকে নিউটনিয়ান বলবিদ্যা, তারই ধারাবাহিকতায় কালকে আরেকটা চ্যাপ্টার হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে আগামীকাল কোন চ্যাপ্টার হবে সেটা তোমরা আগামীকাল দুপুরবেলা জানতে পারবা। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এটাই। ওকে, সো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা পড়বো। টানা 7 দিনে আমরা 7টা অধ্যায় শেষ করব। সো চলো শুরু করা যাক। সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো, কমেন্ট সেকশনে জানাবা, দেখবো কে কার উত্তর দিতে পারে। তার আগে লাস্টবারের মধ্যে একটু বলছি, এই মুহূর্তে 1.6K আছো আমাদের সাথে। প্রত্যেকে টাইম লাইনে একটা করে শেয়ার দাও। ক্লাস শেষে ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই, এবার একটা করে শেয়ার দাও। আর তোমাদেরকে একটু বলি, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে 22 ব্যাচের জন্য। যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি
তারা আমাদের টার্গেট ডিও কোর্সটাতে ঈদের আগে এনরোল করে ফেলতে পারো। ওকে ভাইয়া, সো শুরু করা যাক আজকে আমাদের ক্লাসটি। নিউটনিয়ান বলবিদ্যা, রেডি স্টেডি অ্যান্ড গো। তো প্রথম যে এমসিকিউটা আমরা পাচ্ছি, এমসিকিউটার নাম হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় নিচের কোনটি। আমি আগে বেসিকটা বুঝাই ভাইয়া। সংঘর্ষ, সংঘর্ষ না ধংঘর্ষ, ধংঘর্ষ, ওকে, ধংঘর্ষ। এই ধংঘর্ষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক, আরেকটা হচ্ছে ভাইয়া অস্থিতিস্থাপক। কয় ধরনের সংঘর্ষ ভাইয়া? অস্থিতিস্থাপক। তো মনে রাখবা যে কোনো ধরনের সংঘর্ষেই ভরবেগ সংরক্ষিত হয়। দুনিয়া উল্টায় গেলেও ভরবেগ সংরক্ষিত হবে, দুনিয়া পাল্টায় গেলেও ভরবেগ সংরক্ষিত হবে। আমি হাফ প্যান্ট পরলেও ভরবেগ সংরক্ষিত হবে, আমি ফুল প্যান্ট পরলেও, আমি লুঙ্গি পরলেও ভরবেগের সংরক্ষণ থাকবেই। ভরবেগের সংরক্ষণ এটা চিরন্তন। তাহলে ভাইয়া এই সংঘর্ষে এবং এই সংঘর্ষে কি কি সংরক্ষিত থাকে? অবশ্যই ভরবেগ কি থাকবে? সংরক্ষিত থাকবে, সেটা স্থিতিস্থাপক হোক কিংবা সেটা অস্থিতিস্থাপক হোক। এরপর ভাইয়া স্থিতিস্থাপক কেন বলবো? কোন সংঘর্ষকে কেন আমরা স্থিতিস্থাপক বলবো? কারণ এই স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিটা সংরক্ষিত থাকে। গতিশক্তি কি থাকে? সংরক্ষিত থাকে। বাট এখানে গতিশক্তি সংরক্ষিত থাকে না, ইকেটা সংরক্ষিত থাকে না। গতিশক্তি এই অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না। সো ভাইয়া স্থিতিস্থাপক সংঘর্ষে কি করব, কি মানে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, কাহাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে? কি বলবা? যেই সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তিও সংরক্ষিত থাকে। আমার নাদান বাচ্চারা কিভাবে বলবে? যেই সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তিও সংরক্ষিত থাকে তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সংঘর্ষে ভরবেগ, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু ভাইয়া গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাকে আমরা বলবো কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আশা করি এই দুটা জিনিস সংজ্ঞা আসলেও লিখতে পারবা, সংজ্ঞা না আসলেও বানায় লিখতে পারবা, একদম খাতা ভরে দিয়ে আসতে পারবো আমরা, তাই না? সেবার আমাকে কি বলছে? অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়। শক্তি কি সংরক্ষিত হয়? হয় না। শক্তি সংরক্ষিত হয় না। ভরবেগ তো সংরক্ষিত, কৌণিক ভরবেগ তো এখানে মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে রৈখিক ভরবেগ। যেহেতু এটা ঘূর্ণনশীল বস্তু বলে নাই, তার মানে কৌণিক ভরবেগ অপশন আসবে না। তার মানে অবশ্যই ভরবেগ সংরক্ষিত হয়, বাকি কোনো কিছুই সংরক্ষিত হয় না। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, রেডি, পরবর্তী কোশ্চেনে চলে যাই। সো স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ আমি যদি সিরিয়াসলি বলি, যেই সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি এই দুইটাই সংঘর্ষের আগে যা ছিল পরেও তাই থাকে, তাকেই বলা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর একটা সংঘর্ষ হইল, এবার সংঘর্ষের আগে ভরবেগ যা ছিল পরে ভরবেগ তাই আছে, বাট সংঘর্ষের আগে গতিশক্তি যা ছিল পরে গতিশক্তি তা নাই, তাহলে এটার কি বলবো আমরা? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো গেল এটা সবাই পেরেছে, নাদান বাচ্চারা সবাই পেরেছে। এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। ওকে, আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল খুবই ব্রিলিয়ান্ট, নাম আনিতা, ওইভাবে কথা বলতো। স্যার তাহলে এবার পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে? নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? আচ্ছা, আমরা ঢং না করি, আমরা পড়ি যে চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে জড়তার ভ্রামক কত গুণ হবে। খেয়াল করো, চাকতি, চাকতি সবাই মুখস্থ করো না। চাকতি, চাকতির ইংলিশ কি? সয়কার সাকতি। চাকতির ইংলিশ হচ্ছে ডিস্ক। এটা জড়তার ভ্রামক মুখস্থ করার টেকনিক আমি অনেক আগেই শিখাইছি, হয়তো বা 22-23 ব্যাচে যারা আছো তারা টেকনিকটা জানো না। টেকনিক হচ্ছে মনে রাখতে হবে খালি একটাই সূত্র, সূত্রের নাম হচ্ছে এমআর স্কোয়ার, ভর ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। সূত্রের নাম কি? এমআর স্কোয়ার। এ ভাই, এটা কোনো সূত্র হলো? এটা তো আমরা মুখস্থ রাখতেই পারি। সূত্রের নাম হচ্ছে এমআর স্কোয়ার, সূত্রের নাম এমআর স্কোয়ার। এবার যদি বলে চাকতি, চাকতির ইংলিশ কি? ডিস্ক। তো তুমি মনে রাখছো এই যে চাকতির যে সেন্টারগামী অক্ষ, এটার সাথে জড়তার ভ্রামক কত? আই ইজ ইকুয়াল টু, তুমি মুখস্থ রাখছো কোনটা? তুমি মুখস্থ রাখছো এমআর স্কোয়ার, এমআর স্কোয়ার। আর এটার নাম কি? ডিস্ক। ডিস্ক দ্বারা বুঝতে পারি আমরা, ডিস্ক মানে হচ্ছে ডিভাইডেড বাই স্মলেস্ট, ডিভাইডেড বাই স্মলেস্ট, ডিভাইডেড বাই স্মলেস্ট। তার মানে এমআর স্কোয়ারকে স্মল নাম্বার দ্বারা ডিভাইড করতে হবে, তাইলেই চাকতির জড়তার ভ্রামক পেয়ে যাব। তাহলে এমআর স্কোয়ারকে স্মল নাম্বার কোনটা? এমআর স্কোয়ার নিচে কেউ নাই, মানে কে আছে? অলরেডি 1 আছে।
তাহলে একের চেয়ে বড় বাট স্মল কে ভাইয়া 2, তাহলে এম আর স্কোয়ার বাই 2 হচ্ছে চাকতির জড়তার ভ্রামক। অলরেডি 2000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছো, প্লিজ টেক এ স্ক্রিনশট, আমি স্ক্রিনশটে দেখতে চাই। অনেকদিন পর ক্লাসে 2000 স্টুডেন্ট আসছে, মনটা খুব খুশি হয়ে গেল। সো আমরা যদি সিরিজটা কন্টিনিউ করি, আশা করি তোমরা আরো স্টুডেন্ট যুক্ত হবা, তোমরা যুক্ত হলে আমাদের ভালো লাগে। ওকে ওকে, আমি যেটা বলতেছিলাম যে আমি এভাবে মনে রাখতে পারি যে ডিস্ক জড়তার ভ্রামকের সূত্র মনে রাখবে একটাই, এম আর স্কোয়ার। ডিস্ক মানে ডিভাইডেড বাই স্মলেস্ট, স্মল নাম্বারটাকে এম আর স্কোয়ার বাই 2, তার মানে চাকতির জড়তার ভ্রামক এম আর স্কোয়ার বাই 2। এবার চাকতির মতো দেখতে নিরেট সিলিন্ডার, খেয়াল করে দেখো নিরেট সিলিন্ডারে কি হয়, ভাইয়া একটা নিরেট সিলিন্ডার কাকে বলা যায়, আমার হাতে আশেপাশে নিরেট সিলিন্ডার নাই। নিরেট সিলিন্ডার হচ্ছে পিভিসি পাইপ, ধরো তুমি বালু দ্বারা পূর্ণ করে দিলা, বা আমরা কোরবানি আসতেছে সামনে যেই জিনিসটার উপরে যে গোল কালার কাঠের, ওইটাও তো একটা নিরেট সিলিন্ডার, তাই না? ওইটার উপর তুমি মাংস কোবাও না? অবশ্যই মাংস কোবাও, তুমি জানো। তো ওই যে নিরেট সিলিন্ডারটা উপর থেকে দেখলে চাকতির মতো মনে হয় না? বলো তো দেখি, তুমি যদি একটা নিরেট সিলিন্ডার উপর থেকে দেখো, এটার ভিউ কি এরকম আসবে না? নিরেট সিলিন্ডারের ভিউ যেহেতু এটাকে উপর থেকে দেখলে চাকতির মতোই লাগে, তাহলে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক চাকতির সমান কি, সেটা এম আর স্কোয়ার বাই 2। সো আমরা কিন্তু দুইটা জিনিসের জড়তার ভ্রামক শিখে ফেললাম। তো দুইটা জিনিসের জড়তার ভ্রামক কি ভাইয়া? চাকতি বা ডিস্কের জড়তার ভ্রামক হচ্ছে ডিভাইডেড বাই স্মলেস্ট এম আর স্কোয়ার বাই 2। ডিস্কের মতো দেখতে কে নিরেট সিলিন্ডার, তাহলে তারও জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। সো আমরা জড়তার ভ্রামক শিখলাম। এবার আমরা কোশ্চেনে কি বলছি দেখি। ভরের কোন চাকতির ব্যাসার্ধ অর্ধেক করলে জড়তার ভ্রামক কত গুণ হবে? তাহলে আই সমান, আমরা জানি চাকতির জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার বাই 2। এবার আমাকে বলেছে ব্যাসার্ধ অর্ধেক করে দাও, তাহলে জড়তার ভ্রামক কত হবে? তাহলে আই এর সাথে আর এর সম্পর্ক কেমন ভাইয়া? বর্গের সমানুপাতিক। সো ব্যাসার্ধ তুমি যদি অর্ধেক করে দাও, এটাকে যদি অর্ধেক করে দাও, খেয়াল করো এটা অর্ধেক মানে আর এর জায়গায় লিখবা আর বাই 2, এর উপরে স্কোয়ার, কত হবে ভাইয়া? আর বাই 4 হবে। তার মানে বুঝতেই পারছো ব্যাসার্ধ যদি অর্ধেক করো তাহলে আমার জড়তার ভ্রামক হবে 1/4। আমি আবারও বলি, ব্যাসার্ধ তুমি যদি এভাবে না বুঝো তাহলে এভাবে বুঝো যে আমরা লিখতে পারবো I2 বাই I1 সমান R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, তাই না? লিখতে পারবো না? এবার ভাই ব্যাসার্ধ আমরা অর্ধেক করে দিব, মানে R2 কে হাফ করে দেব, R2 কে করে দেবো R1 বাই 2 ডিভাইডেড বাই R1, এর উপরে কি আছে? স্কোয়ার। তাহলে এটা কাটা চলে যাবে, 1/4 আসবে। তাহলে I2 এর মান আসবে I1 ডিভাইডেড বাই 4। মোট কথা ব্যাসার্ধকে অর্ধেক করলে I হবে অর্ধেক স্কোয়ার, মানে কত? 1/4। তার মানে বুঝতেই পারছি 1/4। দেখি তো আমার নাদান বাচ্চারা সঠিক উত্তর দিতে পারছে কিনা। সো ভাই বলেন কি অ্যাডমিশন ক্লাস নাকি একাডেমিক? এটা হচ্ছে একাডেমিকের ক্লাস 22 এবং 23 ব্যাচের জন্য। ওকে, সো সবাই একজন উত্তর দিয়েছে ডি, গাধার গাধা ছাগলের ছাগল। সো এখানে অ্যান্সারটা কি? ক্লাসটা কাদের জন্য? এইচএসসি ক্যান্ডিডেট। হ্যাঁ, এইচএসসি ক্যান্ডিডেট 22-23 দুই ব্যাচের জন্য। স্ফিয়ার মানে 2 এর পি মানে 5, 2/5 এম আর স্কয়ার। ভেরি গুড, 1/4 সাদিয়া জাহান সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড নাদান বাচ্চারা। সো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ঘর্ষণ বল ও বস্তুর বেগের মধ্যকার কোণ কত? ভালো করে বোঝো। সো ভাইয়া ধরো আমরা কাব্য ভাইকে, এই হচ্ছে আমাদের কাব্য ভাই, কোকড়া কোকড়া চুল, কাব্য ভাইকে ধরে আমি এভাবে টানতেছি, টেনে এদিকে গতিশীল করতেছি। কাব্য ভাইয়ের পিছন সাইড একদম ছিলে যাচ্ছে, ছিলবে না? আমি যদি একটা পিচ ঢালা রাস্তা বা পদ্মা সেতু থেকে প্রথম কাকে ভার্চুয়ালি টানা হয়েছিল, কি বলবা? পদ্মা সেতুতে সর্বপ্রথম কাকে অনলাইনে বা ভার্চুয়ালি টানা হয়েছিল? সেটা ছিল কাব্য ভাই। সো কাব্য ভাইকে যদি আমি পদ্মা সেতুতে তার একটা ঠ্যাং ধরে টানি, তাহলে তার পিছন সাইড ছিলে যাবে। কেন ছিলে যাবে? কারণ কাব্য ভাইয়ের বেগ এদিকে, ঘর্ষণ বল এই দিকে, আর এই ঘর্ষণ বল তার পিছন সাইডের অবস্থা একদম কি করে ফেলবে? খারাপ করে ফেলবে। সো বুঝতেই পারছো এই ঘর্ষণ বল এবং কাব্য ভাইয়ের বেগ, এইটার ডিরেকশন, এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। অ্যান্সারটা অনেকেই বলেছে এ। ওকে ভাইয়া, সাউন্ড প্রবলেম হচ্ছে। আমি এখন রাস্তায় এসে কমেন্ট না পড়লে মরে ওই রাস্তায় লাফ দিয়ে মরে যাব। নাইম হাসান জাহিদ। সাউন্ড প্রবলেম হচ্ছে। আমি এখন রাস্তায় এসে কমেন্ট না পড়লে মরে ওই রাস্তায় লাফ দিয়ে মরে যাব। নাইম হাসান জাহিদ। ওকে, আমার কি ক্লিয়ার দেখা যাচ্ছে না নাকি? সাউন্ড প্রবলেম কই? হ্যাঁ, সাউন্ড প্রবলেম হয় না। রেডি? তার পরবর্তী কোশ্চেনে চলে যাই। এবার আমার নাদান বাচ্চারা খেয়াল করো, পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। তো ঘর্ষণ বল এবং বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, সো প্রথম কথা এই জিনিসটা কি? পরিবর্তনশীল বলটা কি? খ নাম্বারেও আসবে, কনসেপ্ট বুঝাই, এরপর তুমি নিজে নিজে এমসিকিউ উত্তর দিতে পারবা।
ভাইয়া এই অধ্যায়ে আমরা অনেকগুলো বল পাই, বলের প্রকারভেদ আছে। একটা হচ্ছে বলের মানে হচ্ছে পরিবর্তনশীল বল, অপরিবর্তনশীল বল বা ধ্রুব বল। সো পরিবর্তনশীল বল কি? যেই বলের বিভিন্ন বিন্দুতে বলের মান ও দিকের চেঞ্জ হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল বল। সেখানে বুঝতেই পারতেছি বলের মান ও দিক উভয়ই পরিবর্তিত হয়, এই জন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল বল। এটা কঠিন কিছু না। এর পরবর্তীতে কি এটা রেকর্ড হচ্ছে কেন বুঝলাম না তো কাহিনী, বুঝলাম না। ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, আই হায় কি হলো কাহিনী? ক্যান্সেল, এইবার হয়েছে, ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেন, বলের ঘাতের একক কোনটি? ভাই বলের ঘাতের একক কি? বলের ঘাত কাকে বলে? বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। মানে এটার একক কোনটা? বলের একক কি? নিউটন। আর টাইমের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এটার একক হচ্ছে নিউটন সেকেন্ড। বাট নিউটন সেকেন্ড এখানে নাই, তাহলে বলের ঘাতের একক কি? নিউটন সেকেন্ড হবে না। মজার ব্যাপার হচ্ছে এই এককটা না থাকলেও মনে রাখবা বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, মানে এমভি মাইনাস এমইউ। এটা হচ্ছে বলের ঘাতের একটা টোটাল ফর্মুলা। ওকে, সো বলের ঘাত সমান এফটি সমান ভরবেগের পরিবর্তন। বা ভরবেগের পরিবর্তন, ভরবেগের তার মানে ভরবেগের এককটাও কি ভাই? বলের ঘাতের একক। তাহলে ভরবেগের একক কি ভাই? কেজি মিটার পার সেকেন্ড। ভর ইন্টু বেগ, বেগের একক মিটার পার সেকেন্ড, ভর হচ্ছে কেজি। তাহলে কেজি মিটার পার সেকেন্ড যেহেতু ভরবেগের একক, তাহলে বলের ঘাতের একক এবং এটা সেম জিনিস। তাহলে কেজি মিটার পার সেকেন্ড যেখানে আছে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদেরকে কি বলা হয়েছে দেখো, এটা একটা মজার কোশ্চেন, এটা ডিউতেও আসছিল এই ধরনের একটা কোশ্চেন। 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 মিটার পার সেকেন্ড বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল কত? তো ভাইয়া আমরা জানি বলের একটাই চিরন্তন সূত্র, আমাদের নিউটন পরদাদা দিয়ে গেছেন। সূত্রের নাম কি? এফ ইকুয়াল এম এ। তো এখানে এম কত? এম হচ্ছে 0.25 কেজি, 0.25 কেজি। তো প্রযুক্ত বল বললে এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। এবার এ কত? এখানে এ আমরা কিভাবে বের করব? ভাইয়া সবসময় মনে রাখবা এ এর একটাই ফর্মুলা, বেগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই টি। সেখানে বেগ, শেষ বেগটা কত? যেহেতু বলটাকে ধরে থামিয়েই দেওয়া হয়েছে তার মানে শেষ বেগ 0, মাইনাস ইউ কত? আদি বেগ হচ্ছে 40, ডিভাইডেড বাই কত সেকেন্ড ভাইয়া? 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। তার মানে কত হবে? 400/2, মানে 440 ইন্টু 10, 400/2 মানে 200। তাহলে এর অ্যান্সার আসবে ভাই 200 নাকি? তাহলে 200 ইন্টু 0.25 মানে মাইনাস, যেহেতু বাধাদানকারী বল তাহলে মাইনাসেরই হবে, তাই না? এই যে এর মান মাইনাস দিয়ে দিলাম। 25/100, 2 25 50, তাহলে অ্যান্সার হচ্ছে 50 নিউটন, মাইনাস 50 নিউটন। মাইনাসটা কেন আসলো? বিকজ ইটস বাধাদানকারী বল। বাধাদানকারী বল হলে অবশ্যই নেগেটিভ বল। ওকে, সো এখানে অনেকে সি উত্তর দিয়েছো, গাদা গাদা ছাগলের ছাগলগুলো। বর্ষা চ্যাটার্জি 0 দিয়েছে, শেষ বেগ 0। ওকে, শেষ বেগ 0, বাট তোমরা আমাকে উত্তরটা লিখে দিও, যেহেতু এমসিকিউ লেখাটা কোনো ফ্যাক্টর না। অ্যান্সার হচ্ছে ডি, শাহিদা আক্তার সঠিক উত্তর দিয়েছে। শুভ মহানত লিখছে মহান্ত এফ ইকুয়াল এম এ। হ্যাঁ আমরা জানি এটা কি ক্লাস এইচএসসি, হ্যাঁ এইচএসসির জন্য ক্লাস, এটা 22 এবং 23-র জন্য। আর ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এইচএসসিতে আসবে, এর মধ্যে থেকে আসবে। দেখো এটা একটা মজার প্রশ্ন, সিলেট বোর্ডে আসছিল। পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত হবে? মজার ব্যাপার, খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আসবে, আমি দেখতে চাই আমার নাদান বাচ্চাদের মধ্যে কারা এটা সবার আগে উত্তর দিতে পারো, তারপর আমি করবো এটা। সো নাদান বাচ্চারা দেখি কার নাম আমি সবার আগে নিতে পারি। এটার উত্তর কোনটা হবে বলো? আইফেল টাওয়ারের পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য। পৃথিবী তো নিজের অক্ষে ঘুরতেছে, পরপর করে আরো স্পিডে ঘুরতেছে। সেই পৃথিবীর উপরে কি আইফেল টাওয়ার আছে না? তো পৃথিবীর ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত? কত দেখি। নাইম হাসান জাহিদ লিখেছে, আমি 22 ব্যাচ, আমার শর্ট ফুল সিলেবাস প্লাস অ্যাডমিশনের প্রস্তুতি শেষ, এখন আমি কি করব বুঝতেছি না, অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি। নাইম হাসান জাহিদ, তুমি ব্যান খাও, এটা হচ্ছে এখন আর কি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ব্যান খেয়ে যাও। ওকে, সো ব্যানটা দিতে পারছি না কেন রে? নাইম হাসান জাহিদকে ব্যান দিচ্ছি, 1 সেকেন্ড। তার আগে এটা উত্তর তোমরা করতে থাকো, আমি একটু ওই যে নাইম হাসান জাহিদকে ব্যান করে নিই। ওকে, ব্যান। আচ্ছা, একজন উত্তর দিছো বি, একজন উত্তর দিছো সি,
নাইম হাসান জাহিদকে খুঁজে পেতেছেন এখানে, কমেন্ট মানে ডিলিট করে দিয়েছে। ওকে, সো এটা উত্তরটা কি হবে কমেন্টে জানাও, আমি কমেন্টগুলো দেখি। নাইম হাসান জাহিদকে মেনশন করে দাও, আমি একটু ব্যান মারার আগে ভাগছে কমেন্টটা মনে হয় কমেন্ট খুঁজে পাচ্ছি না। ওকে, অ্যান্সার হচ্ছে জহিরুল ইসলাম খান সঠিক উত্তর দিয়েছে। ওকে, সো দেখি এটার সঠিক উত্তর কারা কারা দিতে পারছো। জি নাম্বার, একজন নিচে জি নাম্বার বা সি অ্যান্সার, ইয়েস অ্যান্সার ইজ সি। চলো আমরা এটা করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আইফেল টাওয়ারের কৌণিক বেগ কোনটা হবে? পৃথিবী যেই কৌণিক বেগে ঘুরে আইফেল টাওয়ারও কি একই কৌণিক বেগে ঘুরে। সো আইফেল টাওয়ারের কৌণিক বেগ হবে পৃথিবীর কৌণিক বেগের সমান। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমরা লিখতে পারি 2π/t। জানি কিনা? অবশ্যই জানি, লাস্ট ক্লাসেও এই ফর্মুলা শিখেছি। সো 2π/t, 2π হচ্ছে 2π আর t হচ্ছে পর্যায়কাল। কার পর্যায়কাল? পৃথিবী একবার ঘুরতে যে সময়টা লাগে সেটা হচ্ছে এখানে ক্যাপিটাল টি। সো আমার নানান বাচ্চারা তোমরা জানো একবার পৃথিবী ঘুরলে 24 ঘন্টা, তার মানে টি হচ্ছে 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। সেটা যদি ক্যালকুলেশন করো তুমি একটা মান পাবা। তুমি মনে করো পাইলে হচ্ছে এইটা পাবা, এই যে এইটা 7.26 ইন্টু, তুমি পাইলে হচ্ছে 7.26 ইন্টু 10⁻5। বাট এটা কিসে আসছে? এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। কিসে আসছে? রেডিয়ান পার সেকেন্ডে। আর মজার ব্যাপার দেখো, এই অপশনে একটা অপশনও নাই রেডিয়ান পার সেকেন্ডে আছে, ওইটা কিন্তু ডিগ্রি পার সেকেন্ডে দেয়া। সো এটা কিন্তু অ্যান্সার হবে না। তো আমাদের রেডিয়ান পার সেকেন্ডে এটা আসছে, বাট অপশন দেয়া আছে ডিগ্রি পার সেকেন্ডে। সো আমার এটাকে কি ভাই আগে ডিগ্রিতে কনভার্ট করে দেখি। ডিগ্রিতে কনভার্ট করতে হলে তুমি জানো এক ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান কত হয় ভাইয়া? π/180 রেডিয়ান, তাই না? তাই তো, জানি কিনা? তাহলে ভাইয়া π/180 ডিগ্রি রেডিয়ান সমান 1 ডিগ্রি, মানে আমরা লিখতে পারবো π/180 রেডিয়ান সমান 1 ডিগ্রি। আমরা ডিগ্রিতে কনভার্ট করব। সুতরাং 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান সমান হবে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। সো মোট কথা তুমি যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চাও তাহলে 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। এই যে এই রেডিয়ানটাকে 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। তাহলে 7.26। আমি বলতেছি আবার, ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে তুমি π/180 দ্বারা গুণ করো। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে 180 বাই পাই দ্বারা গুণ করলে সেটা ডিগ্রিতে যাবে। তো এটাকে যদি 180 বাই পাই দ্বারা গুণ করো তাহলে তুমি এইটা পেয়ে যাবা 4.1667 ইন্টু 10⁻³ ডিগ্রি পার সেকেন্ড। সো বুঝতেই পারছো কোয়েশ্চেনটা কিন্তু এত সহজও না আবার এত কঠিনও না। সো তুমি ফার্স্ট অফ অল যেটা বের করলা সেটা আসলে রেডিয়ান পার সেকেন্ডে, ওইটাকে তুমি π/180 দিলে হবে না, 180 বাই পাই দ্বারা গুণ দিয়ে সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। সো অ্যান্সার ইজ সি। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্নে কি বলেছে? বৃত্তাকার পথে সমান সময় সমান কৌণিক দূরত্ব অতিক্রমকারী কোন রেখার কোন কণার রৈখিক বেগের শুধুমাত্র মানের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হয়, ধ্রুবক হবে, মান ও দিক উভয় পরিবর্তন হবে। মোট কথা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে, পরপর করে ঘুরতেছে, তাহলে তার রৈখিক বেগের কি চেঞ্জ হয়? তার রৈখিক বেগের শুধুমাত্র দিকের পরিবর্তন হয়, তাই না? আমরা জানি রৈখিক বেগের মান সেম থাকে বাট দিকটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়। এটা যদি বৃত্তাকার পথ হয়, এই পয়েন্টে রৈখিক বেগের দিক এদিকে, এই পয়েন্টে দিক এদিকে, এই পয়েন্টের দিক এদিকে, এই পয়েন্টে রৈখিক বেগের দিক কিন্তু এই দিকে। সো আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর প্রত্যেকটা বিন্দুতে রৈখিক বেগের দিক কিন্তু ভিন্ন ভিন্ন। দ্যাটস আমরা বুঝতে পারলাম আমার নাদান বাচ্চারা যে রৈখিক বেগের দিক ভিন্ন হয় বাট বেগের মান কিন্তু সেম হয়। শুধুমাত্র দিকের পরিবর্তন হবে। পরবর্তী প্রশ্ন, কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগের ফর্মুলাটা আমরা আগে জেনে নিই। ভাইয়া কৌণিক ভরবেগকে তোমার আলাদা করে ফর্মুলা জানার দরকার নাই, তুমি নতুন করে জাস্ট একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে রৈখিক টু কৌণিক কনভার্সন। রৈখিক টু কৌণিক মানে কোনটা রৈখিক কোনটা কৌণিক মিন করে। খেয়াল করো, রৈখিকে যেটা ভর, রৈখিকে যেটা এম, কৌণিকে সেটা আই। মানে রৈখিকে যেটা ভর দ্বারা যেটা পরিমাপ করা হয়, কৌণিকে সেটা আই বা জড়তার ভ্রামক দ্বারা সেটা পরিমাপ করা হয়। রৈখিকে যেটা ভাইয়া বেগ, কৌণিকে সেটা ওমেগা বা কৌণিক বেগ। তাহলে তোমরাই আমাকে বলো রৈখিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগ পি সমান এম ভি। তাহলে কৌণিক ভরবেগ এল সমান হবে এম এর জায়গায় আই বসবে আর ভি এর জায়গায় বসবে ওমেগা আই ওমেগা। এটা হচ্ছে কৌণিক ভরবেগের একটা ফর্মুলা।
আমাকে বলেছে কৌণিক ভরবেগ বলতে কি বোঝায়, কারণ এল সমান আই ওমেগা। কারণ আই এর জায়গায় আমরা আবার লিখতে পারি, দেখো এল এর অনেকগুলো সূত্র, এল সমান কি আই ওমেগা, কারণ আই এর জায়গায় আমরা লিখতে পারি এম আর স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ার ওমেগা লিখতে পারবো, তাই না? পারবো না? আবার তোমরা নিশ্চয়ই জানো ভি সমান আর ওমেগা লেখা যায়, আমরা অনেকগুলো সূত্র আলোচনা করছি, খেয়াল করে দেখো ভি সমান আর ওমেগা লেখা যায়। সো ওমেগা সমান কি লেখা যাবে ভি বাই আর, সেখানে কি ওমেগা আছে নাকি নাই? আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি ভি বাই আর লিখতে পারি, তাহলে এম আর স্কোয়ার ভি বাই আর, আর আর কাটা চলে গেলে এম ভি আর। মূলত এই কয়েকটা জিনিসই মানে মোট কথা এম ভি আর আসছে ফাইনালি, মানে এই কয়েকটা ফর্মুলাই কৌণিক ভরবেগের ফেমাস ফর্মুলা, এল সমান এম ভি আর, এল সমান আই ওমেগা, মাঝখানাটাও দরকার হয় না, সেই কথাটা একটু মনে রাখবো। ওকে ভাইয়া, এবার মোট কথা হচ্ছে এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে কৌণিক ভরবেগ কোনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কৌণিক ভরবেগ কোনটা, রৈখিক ভরবেগ ও কৌণিক ভরবেগের ভেক্টর গুণফলের সমান এটা না, রৈখিক বেগ ও ব্যাসার্ধের না এটাও না। দেখতেই পাচ্ছ এল সমান এম ভি আর, মানে ভরবেগ ইন্টু ব্যাসার্ধ, এবং বুঝতেই পারতেছি ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভেক্টরের রৈখিক, এই যে এটা এল সমান এম ভি আর তুমি পাইছো না, এল সমান কি পেয়েছো এম ভি আর, মানে রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ, এইটা রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ভেক্টর গুণনের সমান। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, সাধারণ বাচ্চারা খেয়াল করো, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। ভাইয়া কৌণিকের কোনো জিনিস এক্সট্রা করে শেখা দরকার নাই, তুমি জানো রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে। দেখো রৈখিক ভরবেগ মানে কি এম ভি মাইনাস এমইউ, এটা হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন, টাইম দ্বারা ভাগ করলে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। আর তুমি নিশ্চয়ই জানো এটা সমান এফ, লেখা যায় কিনা বলো? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার মানে রৈখিক বল। খেয়াল করো এম ভি মাইনাস এমইউ বাই টি মানে কি এফ না? অনেকে গাধা বুঝতেছো না, খেয়াল করে দেখো এম কমন নিলাম, তাহলে ভি মাইনাস ইউ বাই টি মানে এম এ, এম ইন্টু এ, তার মানে মোট কথা এফ ইকুয়াল এম এ না, তার মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন তো সেম। এটা দ্বারা বোঝায় রৈখিক ভরবেগের পরিবর্তন টাইম দ্বারা ভাগ দেওয়া মানে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার সমান কি রৈখিক বল। রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে রৈখিক বল, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি হবে? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার যদি রৈখিক বল হয়, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হবে কৌণিক বল। কৌণিক বলের সমান, আর কৌণিক বলের একটা শুদ্ধ নাম আছে, সেটার নাম হচ্ছে টর্ক। টর্ককে বলা হয় কৌণিক বল। ওই যে হেলিকপ্টারের পাখা, ফ্যানের পাখা যে ঘোরে, ওরা যেই বলটা দেয় ওটাকে বলে কৌণিক বল বা টর্ক। সো বুঝতেই পারছি রৈখিক ভরবেগের পরিবর্তনের হার যদি হয় রৈখিক বল, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হবে টর্ক। সো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কমলে কি কমে যায়? মিনিটের কাঁটার যদি দৈর্ঘ্য কমে ভাইয়া, দেখো আমরা দৈর্ঘ্যের সাথে এখানে বেগের কথা বলা আছে, তুমি নিশ্চয়ই জানো ভি সমান আর ওমেগা। তাহলে ভাইয়া এই যে মিনিটের যে কাঁটাটা, এই যে মিনিটের যে কাঁটাটা, এটাই কি তার ব্যাসার্ধ? এটার দৈর্ঘ্য যদি কমে যায়, যে বর্তমান দৈর্ঘ্য মনে করো এইটা, মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে এই পুরো আর, ব্যাসার্ধ যদি কমে যায়, দৈর্ঘ্য কমা মানে কি অলরেডি ব্যাসার্ধ কমা, ব্যাসার্ধ কমলে আসলে বেগটা কমে যাবে, রৈখিক বেগ কমে যাবে। সো রৈখিক বেগ কমে কোন অপশন আছে? একটা অপশন আছে রৈখিক বেগ কমে, এই একটা অপশন আছে রৈখিক বেগ কমে। সো আমরা লিখতে পারি রৈখিক বেগ কমে, কৌণিক বেগও কমে, রৈখিক বেগ কমে, কৌণিক বেগ স্থির থাকে। সো অ্যান্সার কোনটা হবে? মনে রাখবা রৈখিক বেগ নির্ভর করছে আর এর উপর, বাট কৌণিক বেগ নির্ভর করে পর্যায়কালের উপর। পর্যায়কাল মানে টু পাই বাই টি, ক্যাপিটাল টি। সো মনে রাখবা দৈর্ঘ্য কমালে বা বাড়ালে, আমার মানে হচ্ছে ঘড়ির কাঁটার মানে হচ্ছে হাত ঘড়ির কাঁটার দৈর্ঘ্য কমালে বা বাড়ালে পর্যায়কাল বা কৌণিক বেগের কোনো চেঞ্জ আসে না। কিসের চেঞ্জ আসবে না? কৌণিক বেগের চেঞ্জ আসবে না। সরল দোলকের দৈর্ঘ্য কমালে বাড়ালে কৌণিক বেগ চেঞ্জ আসে, কিন্তু ঘড়ির কাঁটার দৈর্ঘ্য কমালে বাড়ালে কৌণিক বেগের কোনো চেঞ্জ নাই। সো কৌণিক বেগ স্থির, এটাই স্থির থাকবে, আমার ভি কমবে। ওকে, যদি আমরা ব্যাসার্ধ কমাই, ঘড়ির কাঁটার দৈর্ঘ্য কমাই, দৈর্ঘ্য কমালে বেগেও এই রৈখিক বেগ কমবে। ওকে, তাহলে রৈখিক বেগ কমে, কৌণিক বেগ স্থির থাকে, কারণ এই ঘড়ির কাঁটার কৌণিক বেগের সাথে আমার ব্যাসার্ধের কোনো সম্পর্ক নেই। সো অ্যান্সার হচ্ছে ডি। অনেকেই সঠিক উত্তর দিছ। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, খেয়াল করো 2 কেজি ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, জড়তার ভ্রামক কত? আমরা কিন্তু পারি, দেখো তো 10 সেন্টিমিটার এই হচ্ছে সেই সুতা, এই সুতা দিয়ে 2 কেজি ভরের একটা বস্তুকে ঘোরানো হচ্ছে,
তাহলে জড়তার ভ্রামকের একটাই ফর্মুলা, I ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে এম কত ভাইয়া? 2 কেজি, ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার, তার মানে 10/100 এর স্কোয়ার। ক্যালকুলেশন করে আমাকে তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো হুইচ ইজ দ্য অ্যান্সার। আমি একটু দেখতে চাই সঠিক উত্তরটা কারা দিচ্ছে। সঠিক উত্তর দাদা কই 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 তোমরা কই, তোমরা কই, কই 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 অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সারটি কোনটি হবে? এখানে অ্যান্সার হচ্ছে, অনেকে বলছো ডি, আমি ক্যালকুলেশন করে দেখি, স্কোয়ার দিতে কেউ ভুলে যেও না। তাহলে 10/100, 10/100 এর স্কোয়ার যদি আমরা করি, স্কোয়ারের সাথে আমরা গুণ দিব 2, তাহলে পাবো হচ্ছে 0.02 কেজি মিটার স্কোয়ার। সো অ্যান্সার ইজ বি। এটার অ্যান্সার যদি তোমরা করতে এত টাইম লাগাও তাহলে হবে দিয়ে করে ফেললাম। পরবর্তী, নিচের কোনটি স্কেলার আসে? ভাইয়া ভ্রামক, ভরবেগ, বল এগুলো কোনোদিন স্কেলার রাশি না, এরা অলওয়েজ ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কে ভাইয়া? জড়তার ভ্রামক। কেন? আমি আগেই বলেছিলাম রৈখিকে যেটা ভর মানে এম, কৌণিকে সেটা আই। রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা আই। সো এখান থেকেই বোঝা যায় রৈখিক ভর কি রাশি, কোনো কিছুর ভর কি রাশি? স্কেলার রাশি। তো কৌণিকে তো ভরের পরিমাপকই হচ্ছে আই, তাহলে এটাও কি হবে? অবশ্যই স্কেলার রাশিই হবে, এটার কোনো দিক নেই। সো পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, ভরবেগের ভ্রামকের মাত্রা কোনটি? ভরবেগের ভ্রামক, ভরবেগের ভ্রামক, ভ্রামক মানে মনে রাখবা জড়তার ভ্রামক। সো একইভাবে মানে হচ্ছে ভ্রামক বলতেই বোঝায় ওই জিনিসের সাথে একটা দৈর্ঘ্য গুণ হবে। সাপোজ আমি বললাম বলের ভ্রামক, তাহলে কি বলের ভ্রামক মানে কি? বলের ভ্রামক কথাটা ভালো করে মাথায় রাখো, খুবই ইম্পর্টেন্ট। মানে বলের সাথে একটা দৈর্ঘ্য গুণ হবে, এটাই হচ্ছে বলের ভ্রামক। একইভাবে আমি যদি বলি ভরবেগের ভ্রামক কি, তার মোট কথা ভরবেগ ইন্টু একটা দৈর্ঘ্য গুণ হবে, এটাই হচ্ছে ভরবেগের ভ্রামক। সেই ভরবেগের ভ্রামকের মাত্রা কি হইতে পারে? ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। জানি কি জানি না? এই যে এম হচ্ছে ভর, এল টি ইনভার্স হচ্ছে বেগ। আর দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে একটা এল। তাহলে এল ইন্টু এল গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স 1, যা হচ্ছে ভরবেগের ভ্রামকের মাত্রা। সো দ্য অ্যান্সার ইজ সি। সো এটাকেও কিন্তু ভুল করা যাবে না, যে কোনো কিছুর ভ্রামক বললেই বুঝবা ওই জিনিসটার সাথে দৈর্ঘ্য গুণ। এবার দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, আর ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। এটা কানার ভাই অন্ধও জানে, গুণ দিলে তুমি পেয়ে গেলে এম এল স্কোয়ার টি ইনভার্স 1। ওকে, সো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। সো এটা আশা করি পারবেন। তো এর পরের কোশ্চেনে কি বলেছে? ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে কি বলা হয়? তাহলে কি বলছে? ব্যাসার্ধ ভেক্টর আর ক্রস এফ, এটা কি বলো? এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে বলের ভ্রামক, বলের সাথে দৈর্ঘ্য গুণন, বলের ভ্রামক। তো বলের ভ্রামকের আরেকটা নাম হচ্ছে টর্ক। তাহলে টাউ সমান আর ক্রস এফ, আর ক্রস এফ। সো বুঝতেই পারছো এখানে অ্যান্সার কোনটা হবে? টর্ক বা বলের ভ্রামক। সো তোমাদেরকে কত সহজে বলের ভ্রামক শিখাই ফেললাম, দেখছো? মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সাথে এফ কে গুণ করলে অবশ্যই তুমি টর্ক পাবা। টর্ককে বলা হয় বলের ভ্রামক। কি আবার কৌণিক ভরবেগ কেন বলতেছো? কৌণিক ভরবেগ হবে যদি, কৌণিক ভরবেগ কোনটা হইতো? কৌণিক ভরবেগ হইতো হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সাথে যদি আমরা ভরবেগকে গুণ করতাম, রৈখিক ভরবেগ, তাহলে আমরা পাইতাম কৌণিক ভরবেগ বা ভরবেগের ভ্রামক পাইতাম। বুঝছো তো? আর চক্রগতি ব্যাসার্ধ তোমরা জানোই, জড়তার ভ্রামক মানে আর ক্রস আই সমান এম আর স্কোয়ার, এটাও জানো। সো এই দুইটা জিনিস মনে রেখো। যে একটু আগে আমরা দেখছি কৌণিক ভরবেগ মানে হচ্ছে এম ভি ইন্টু আর, এম ভি মানে হচ্ছে পি, আর মানে আর, আর এর সাথে পি এর ক্রস গুণন দিলে আমরা পাই কৌণিক ভরবেগ, আর আর এর সাথে এফ এর ক্রস গুণন দিলে আমরা পাই কৌণিক বল বা টর্ক। ওকে, সো আর এর সাথে তুমি যদি ভি কে গুণ দাও তাহলে কি পাবা? আর ক্রস ভি, আর ক্রস ভি, বলো কি পাবা? এটা কি রৈখিক ভরবেগের সাথে আর কে গুণ দিলে তুমি পাবো ওমেগা, ওমেগা। ওকে, সো আশা করি তোমরা এগুলো বোঝো, এগুলো পারো। পরবর্তী কোশ্চেনে যাই। এটার উত্তর সবার আগে আমি দেখতে চাই কোন নাদান বাচ্চাটি এটার উত্তর সবার আগে দিতে পারে। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এই পাখার কৌণিক বেগ কত? দেখাও দেখি কারা অ্যান্সার পারো।
আশিকুর রহমান বলেছে পরীক্ষায় গিয়ে পারি না কেন, কারণ পরীক্ষার আগে তুমি ভালো মতো পড়ো না। পরবর্তী কোশ্চেনের অ্যান্সারটা দাও দেখি। এটা অ্যান্সার কত? একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরে, এর কৌণিক বেগ কত? সো এটার কৌণিক বেগ মানে ওমেগা। ওমেগা সমান আমরা জানি 2π/T, যেখানে টি হচ্ছে পর্যায়কাল। বাট আমরা এখানে পর্যায়কাল দেয়া নাই, এখানে ঘূর্ণন সংখ্যা দেয়া আছে। আর ঘূর্ণন সংখ্যা দেয়া থাকলে আমাদের ফর্মুলা হচ্ছে ওমেগা সমান 2πN/T। যদি ঘূর্ণন সংখ্যা দেয়া থাকে, ওকে, ঘূর্ণন সংখ্যা দেয়া থাকলে 2πN/T। সেখানে ঘূর্ণন সংখ্যা দেয়া। যদি পর্যায়কাল দেয়া থাকতো তাহলে এই ফর্মুলা। যদি পর্যায়কাল দেয়া থাকতো, বাট পর্যায়কাল নাই, দেয়া আছে ঘূর্ণন সংখ্যা, তাহলে 2πN/T বসাও। তাহলে 2πN কত? N হচ্ছে 30 বার, 30। আর কয় মিনিটে ভাইয়া? প্রতি মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। 60কে 3 দ্বারা ভাগ দাও, 30 দুগুণে 60, 2 1 2, অ্যান্সার আসে পাই রেডিয়ান পার সেকেন্ড। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্ন বলছে কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? ভাই বলের ঘাত মানে কি? যে সমান mv - mu, জানি কি না? তার মানে ভরবেগের যা মাত্রা, বলের ঘাতের মাত্রাও তা। ভরবেগের মাত্রা কি? m/L/T−1 ভর ইনটু বেগ। তাহলে অ্যান্সার ইজ এটা। তো অ্যান্সার হচ্ছে mL/T−1। তো পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, বলের ঘাতের একক নিম্নে কোন রাশিটির এককের অনুরূপ? ভরবেগের অনুরূপ, অলরেডি আমরা বলেছি এটা। সবল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে উৎপন্ন হয়? এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাসন। সবল নিউক্লিয় বল হচ্ছে ম্যাসন। তারপর হচ্ছে তোমার ফোটন। কেন জানো? ফোটন হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বলের জন্য যেই কণা বিনিময় হয় সেটা হচ্ছে ফোটন। আমি লিখে দিচ্ছি, পরবর্তী কোশ্চেন যেন পারো। এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বলের জন্য, তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বলের জন্য আমার যেই কণা বিনিময় হয় তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ, সেটা হচ্ছে ফোটন। মেসন হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল সৃষ্টির জন্য মেসন নামক কণার পারস্পরিক বিনিময় হয়। তাড়িৎ চৌম্বক বলের সৃষ্টির জন্য ফোটন নামক কণার পারস্পরিক বিনিময় হয়। গ্রাভিটন হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। আর এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সো এই জিনিসগুলো একটু মনে রাখবো, দুর্বল নিউক্লিয় বল। সো বুঝতেই পারছো, মহাকর্ষ বল। আমি যদি বলি মহাকর্ষ বল সৃষ্টির জন্য কি দায়ী, তুমি বলবা, স্মার্টলি উত্তর দিবা, গ্রাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের কারণে মহাকর্ষ বল সৃষ্টি হয়। যেমন আমি যদি কারো সামনে দাঁড়াই, তাহলে তার আর আমার মধ্যে মহাকর্ষ বল কাজ করবে। তাহলে তার আমার মধ্যে কি বিনিময় হচ্ছে? তার এবং আমার মধ্যে গ্রাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময় হচ্ছে, তাই না? ইয়েস, ওকে। সব বুঝতেই পারতেছো, এখানে আমি সব লিখেই দিলাম। আশা করি তোমরা এই ইনফরমেশনগুলো তুলে রাখবা। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। একটি চাকার ভর 6 কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। চাকাটিতে এতটুকু ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রোভাইড করতে হবে? সো টর্কের ফর্মুলা আমরা জানি, টাউ সমান I ইন্টু আলফা, I ইন্টু আলফা। টর্ক সমান I ইন্টু আলফা। বলতে পারো ভাই এটা কেমনে বললেন, এটা কিভাবে সম্ভব? টর্ক সমান I ইন্টু আলফা। টর্ক মানে কি? কৌণিক বল না ভাইয়া। তুমি কৌণিক বলের সূত্র জানো না, তুমি জানো না, তুমি কৌণিক বলের সূত্র জানো না, কিন্তু তুমি জানো রৈখিক বল F সমান কি? ma। তাহলে কৌণিক বল F এর জায়গায় কি বসবে? টাউ। m এর জায়গায় কি বসবে? I। আর a এর জায়গায় বসবে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ মানে আলফা। সেইভাবে মনে রাখতে পারো, টাউ সমান I আলফা। এবার এখানে I কত? I হচ্ছে 6 ইন্টু 30 স্কোয়ার। I সমান কি লেখা যায়? mk স্কোয়ার লেখা যায়। যেহেতু এখানে k বা চক্রগতির ব্যাসার্ধ দিয়েই দিছে k, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া মানে জড়তার ভ্রামক হচ্ছে mk স্কোয়ার। যদি বলে ইয়াসিন ভাইয়ের জড়তার ভ্রামক কত, ইয়াসিন ভাইয়ের চক্রগতির ব্যাসার্ধ দিয়ে দিছে, তাহলে কি বলবা? চোখ বুঝে mk স্কোয়ার। যদি বলে কাব্য ভাইয়ের চক্রগতির ব্যাসার্ধ কত, সরি কাব্য ভাইয়ের জড়তার ভ্রামক কত, কাব্য ভাইয়ের চক্রগতির ব্যাসার্ধ দিয়ে দিছে, তাহলে mk স্কোয়ার। আর ভাইয়ের জড়তার ভ্রামক কত? mk স্কোয়ার। তো এখানে জড়তার ভ্রামক কত হবে? m ইন্টু k স্কোয়ার ইন্টু আলফা। আলফা কত ভাই? 3। তাহলে এখানে বসিয়ে দাও, m কত কেজি? m হচ্ছে 6 কেজি। k এর মান কত? 30 সেন্টিমিটার, বাট মিটার নিতে হবে, তাহলে 3/10 হবে স্কোয়ার ইন্টু 3। 3/10 মানে কত ভাইয়া?
3/10 মানে কত? 3/10 মানে 0.3, 0.3 স্কোয়ার করে 3-এর সাথে গুণ দিয়ে 6-এর সাথে গুণ দিতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1.62। 1.62। আমাকে দেখি তো কারা সবার আগে উত্তরটা দিয়েছে। ফারহানিল লিখেছে 16.2। তুমি তো এভাবেই ধরাটা খেয়ে যাবা ফারহানিল। 16.2 হবে না। কত? নাকিব আহমেদ সঠিক উত্তর দিয়েছো 1.62। 1.62 ন্যানোমিটার ভাই বোন, এটা আমি ন্যানোমিটার বলছি, এটা হচ্ছে নিউটন মিটার, এটা হচ্ছে কৌণিক বলের একক। সি 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 ইফরাত জাহান উত্তর সঠিক, ভুল উত্তর দিছো সি 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 লিখে। জেরিন খান সঠিক উত্তর দিছো। পূজা রানী, বখতিয়ার হোসেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ, ভেক্তিয়ার খুলজি সঠিক উত্তর দিছো। ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। ওকে, সো পরবর্তী প্রশ্নে কি বলেছে? ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন কথা? এটা তো সবাই জানে। দিলাম ক্রিয়া, খাইলাম প্রতিক্রিয়া। ও মা গো, দেয়ালে যদি ক্রিয়া দাও, দেয়ালও তোমাকে প্রতিক্রিয়া দিবে। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, আদান প্রদান, এর মধ্যে কোন কত ডিগ্রি? পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। বুঝতেই পারছি, এক ঘুষা দিলে তুমিও উল্টা ঘুষা খাবা। সো 180 ডিগ্রি। কোনটি সংরক্ষণশীল বল? এই ব্যাপারটা দারুণ ইম্পর্টেন্ট, যেটা 2 নম্বরের জন্য আসবে খ নম্বরে। ভালো করে শোনো, আমার এই কথাটা শুনলে তুমি 2 পাবা। রেডি, স্টাডি, গো। বল হচ্ছে মানে হচ্ছে এই যে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল খুবই ইম্পর্টেন্ট। সো আমরা একটু লিখে নিব সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো কাজে লাগবে। সংরক্ষণশীল বল আর হচ্ছে অসংরক্ষণশীল বল। ওকে, এবার দেখি এই দুইটা বল কি আসলে, জিনিসটা কি। ধরো এই হচ্ছে কলমটা আমার কোথায় আছে? বাহাতে আছে। কলমটাকে আমি এইদিকে উঠালাম, অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাইছি। তাহলে এইচ উচ্চতা উঠাইতে এটা কি অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাইছো না? আমি আবারও বলি, এই কলমটাকে ধরে তুমি যখন এইচ উচ্চতায় উঠাচ্ছ, অভিকর্ষ বল নিচের দিকে, তুমি উঠাচ্ছ উপরের দিকে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাচ্ছ। তার মানে এই কলম এইচ উচ্চতায় উঠাতে কাজ হয়েছে -mgh। এবার এটাকে ছেড়ে দিলে আপনা আপনি এখানে নেমে আসবে, কাজ হলো কত? +mgh। তাহলে উপরে উঠাতে হচ্ছে -mgh। হ্যাঁ, সাউন্ড আসতেছে না, কি করব তাহলে এখন? এখানে এভাবে। ওকে, সো যেটা বলছিলাম যে এইচ উচ্চতা উঠালে -mgh কাজ হচ্ছে, আবার নামালে +mgh কাজ হচ্ছে। তাহলে যেই অবস্থায় সে ছিল ওইখানে নিয়ে আসতে অভিকর্ষ বল দ্বারা মোট কাজ কত? বলো। যে অবস্থায় সে ছিল ওই অবস্থাতে নিয়ে আসতে অভিকর্ষ বল দ্বারা মোট কাজ কত? খেয়াল করে দেখো, আমি এই অবস্থান থেকে ওকে এদিকে উঠাইলাম, কাজ ছিল -mgh, আবার সে অভিকর্ষ বলের কারণে এখানে ফিরে আসলো, কাজ হয়েছে +mgh। তাহলে এখানেই ছিল, সে এ পয়েন্টেই ছিল, আবার এ পয়েন্টে আসছে, তাহলে টোটাল কাজ কত হয়েছে? 0। তাহলে এখানে অভিকর্ষ বলটা সংরক্ষণশীল বল। অভিকর্ষ = সংরক্ষণশীল বল। কেন? যেই বল দ্বারা এই কাজটা শূন্য হবে তাকে আমরা বলবো সংরক্ষণশীল বল। সুন্দর সংজ্ঞাটা আমি এখন দিই। কোন একটা বস্তুর উপর যেই বল প্রয়োগ করে তার অবস্থানের পরিবর্তন ঘটিয়ে পুনরায় একই অবস্থানে আনতে ওই বল দ্বারা নিট কাজ শূন্য হলে, ওই বল দ্বারা নিট কাজ যদি শূন্য হয়, তাহলে ওই বলটাকে আমরা বলবো সংরক্ষণশীল বল। একটা অবস্থানে ছিল, ওই অবস্থান থেকে সরিয়ে নিয়ে গেলাম, নিয়ে আবার পুনরায় ওই অবস্থানে আনলাম। এবার এখানে যেই বলটা অ্যাপ্লাই করছো, এই বলের কারণে যদি নিট কাজ শূন্য হয়, যেমন যেতে -mgh হচ্ছে, আসতে +mgh হয়েছে, তার মানে এখানে mg, এই mg বলটা কি বল ভাইয়া? সংরক্ষণশীল বল। মানে এই যে অবস্থান থেকে তুমি তার স্মরণ ঘটাইছো, ওই অবস্থানে আনতে নিট কাজ যদি শূন্য হয়, তাহলে যেই বলটা দ্বারা তুমি কাজ করছো ওই বলটার নামে কি ভাইয়া? সংরক্ষণশীল বল। আর ঠিক এখানে কি বলবা? এখানে এটাই বলবা যে ধরো এখান থেকে এ থেকে এখানে নিলাম, বিতে নিলাম, আমার কাজ যেটা হয়েছে, আবার বি থেকে এতে আনতে ওই একই বল দ্বারা কাজ অন্যটা হয়েছে। ধরো নিতে কাজ হয়েছে +5 জুল, বাট আনতে কাজ হয়েছে -4 জুল। তাহলে এখানে নিট কাজের যোগফল কত? +5 - 4 কত? 1, যেটা শূন্য না, যে দ্যাট ইজ নট ইকুয়াল 0। তাহলে যেহেতু নিট কাজের যোগফল যদি শূন্য না হয়, তাহলে সেই বলটাকে আমরা বলবো অসংরক্ষণশীল বল। সেটা হচ্ছে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বলের সংজ্ঞা। তাহলে বলো কি কি বল সংরক্ষণশীল বল? অভিকর্ষ বল সংরক্ষণশীল বল। তো নিচের কোনটি সংরক্ষণশীল বল?
অভিকর্ষ বল আছে, তড়িৎ বল আছে, তারপর হচ্ছে হ্যাঁ এই দুইটাই মনে আসা আপাতত, অভিকর্ষ বল এবং তড়িৎ বল। তড়িৎ বল হচ্ছে সংরক্ষণশীল বল, এদের দ্বারা কাজ করে পুনরায় অবস্থানে আনলে কাজের মান শূন্য হয়। বাট যত ধরনের ঘষাঘষি বল আছে, মানে যত ধরনের বাধাদানকারী বল আছে, সবই ভাইয়া অসংরক্ষণশীল বল। তাহলে এখানে ঘর্ষণ বল বাধাদানকারী বল, অসংরক্ষণশীল বল। সান্দ্র বল অসংরক্ষণশীল বল। বায়ুর বাধা অসংরক্ষণশীল বল। কেন ঘর্ষণ বল, বাধা বল, অসংরক্ষণশীল বল এটা খ নাম্বারে আসে? ওকে, সো চলো সেই জিনিসটা আমি একটু বোঝাই। কেন ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল এটা খ নাম্বারে আসে? খেয়াল করো, তুমি এই উদাহরণটা দিবা, এখানে দুইটা পজিশন আঁকবা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, দুইটা পজিশন আঁকলাম। সো এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এস, এখানে মধ্যবর্তী সরণ হচ্ছে এস। এবার তুমি এই একটা বস্তুকে এখান থেকে এদিকে নিয়ে গেলা, এখানে আনলা, কত দূরত্ব আনলা? এস দূরত্ব আনলা। বা ঘর্ষণ বল কোন দিকে? তুমি যদি বস্তুকে এদিকে নিয়ে আসো, ঘর্ষণ বল অবশ্যই উল্টো দিকে, এটা হচ্ছে ঘর্ষণ বল এফ। আমি যদি বলি এ থেকে বিতে নিতে, এ থেকে বিতে নিতে ঘর্ষণ বল দ্বারা কাজ কত হয়েছে? ঘর্ষণ বল দ্বারা কাজ হচ্ছে বল ইন্টু সরণ ইন্টু তাদের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? আমি আবারও বলছি, আবারও বোঝো, এ থেকে বিতে আনতে ঘর্ষণ বল দ্বারা কাজ কত হয়েছে। অন্য কোনো বলের নাম নিচ্ছি না, এই কারণে আমরা প্রমাণ করব ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল, এই কারণে শুধুমাত্র ঘর্ষণটাকে নিয়ে আসছি। যে এ থেকে বিতে নিতে ঘর্ষণ বল দ্বারা কাজ কত? এ থেকে বিতে নিতে ঘর্ষণ বল দ্বারা কাজ হচ্ছে ঘর্ষণ বল ইন্টু সরণ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। ঘর্ষণ বল হচ্ছে এইদিকে, সরণ এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণের কস হবে 180 ডিগ্রি। তাহলে এটা কত? মাইনাস এফএস। এবার আমরা আবার বি থেকে এতে নিব। কোথায় কোথায় নিব? এ থেকে বিতে নিছিল, এবার আমরা বি থেকে কোথায় আনবো? এতে আনবো। তাহলে বি থেকে এবার এতে আনতে ঘর্ষণ বল দ্বারা কাজ কত? একই বল, মানে ঘর্ষণ বল দ্বারা কাজ কত হবে বলো দেখি? W2 কত হবে? W2 ঘর্ষণ বল। এবার বস্তু কোন দিকে নিচ্ছি? এদিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে বলো? দ্বিতীয় ক্ষেত্রে ঘর্ষণ বল কি এইদিকে না? যখন তুমি বি থেকে এতে আনতেছো ঘর্ষণ বল কি এইদিকে না? কারণ বস্তু যখন তুমি এদিকে আনছো, ঘর্ষণ বল তার উল্টা দিকেই কাজ করবে, তাই তো? তাহলে এবার ঘর্ষণ বলের ফর্মুলা একই হবে, এফএস কস 180 ডিগ্রি, তাই তো? কারণ ঘর্ষণ বল এই দিকে, বস্তুর সরণ ঘটেছে এই দিকে, বস্তুর সরণ ঘটাচ্ছ বি থেকে এতে, ঘর্ষণ বল হচ্ছে এ থেকে বি এর দিকে। সো প্রতি ক্ষেত্রেই তো ঘর্ষণ বল উল্টাই হয়, তাহলে কত হবে? মাইনাস এফএস। সো ভাই তোমরা আমাকে বলো এখানে নিট কাজ কত হয়েছে? এ থেকে বিতে নিয়ে বি থেকে আবার এতে আনছো, এ থেকে বিতে নিয়ে বি থেকে আবার এতে আনছো, নিট কাজ কত? নিট কাজ মানে দুইটা যোগ করে দিবা, দুইটা যোগ করলে কত হয়? W1 প্লাস W2, W1 মাইনাস এফএস, W2 ও মাইনাস এফএস, তাহলে মাইনাস 2fs। এটা কি জিরো? এটা কি জিরো? মাইনাস 2fs, এটা তো একটা মাইনাস মান, এটা কি জিরো? না, দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো। যেহেতু পুনরায় একই জায়গায় আনাতে কাজের মান শূন্য হয়নি, তাহলে এখানে যেই বল দ্বারা কাজ করেছি আমরা, যেই বল দ্বারা কাজটা বের করেছি, ওই বলটা অসংরক্ষণশীল বল, তার মানে ঘর্ষণ বলটা অসংরক্ষণশীল বল। বুঝছো? ক্লিয়ার? তো ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল, বুঝছো তো ভাই কাহিনীটা? তাহলে এটা হচ্ছে মাইনাস 2fs, দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। রুবায়েত রায়হান মাইনাস এফএস কস 180 দিচ্ছে, মাইনাস এফএস হবে না, এফএস কস 180। ওকে, ইন্টারপ্রেট দেখায় কেন? ইন্টারপ্রেট কেন দেখাবে? সবই তো ক্লিয়ার আছে, ঠিকঠাক আছে ভাই। সোজা টপিককে আরো কঠিন করে দিচ্ছে না, এটা এভাবেই ব্যাখ্যা করতে হবে। কারণ আমি তোমাকে শুধুমাত্র এমসিকিউ শিখিয়ে যাচ্ছি, ব্যাপারটা এমন না, আমি একদম ব্যাখ্যা করে দিচ্ছি। এ থেকে বিতে নিলে কাজ হবে মাইনাস এফএস, বি থেকে এতে নিলে কাজ হবে মাইনাস এফএস। তাহলে এ থেকে বিতে নিয়ে পুনরায় বি থেকে এতে আনতে টোটাল কাজ হয়েছে মাইনাস 2fs, দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো। যেহেতু এটা জিরো হয়নি, কাজ শূন্য হয় নাই, তার মানে এখানে যেই বলটা অ্যাপ্লাই করেছো সেটা সংরক্ষণশীল বল নয়, সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল। ওকে, সো পরবর্তী সান্দ্র বল ও ঘর্ষণ বল টাইপের, দ্যাটস ওইটাও অসংরক্ষণশীল বল। ওকে, সো এটা পরীক্ষায় আসে। নিচের উদ্দীপকটি পড়ো, উত্তর দাও। একটা উদ্দীপক দিয়েছে যার মাঝখানে একটা চাকতি দিছে XY, মাঝখানে একটা অক্ষ দিছে XY অক্ষ, আর পাশে আরেকটা অক্ষ দিছে AB অক্ষ। চাকতির ভর বলছে M, ব্যাসার্ধ R। তোমার এখানে বলছে যে নীরের চাকতির XY অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ। খুবই সুন্দর প্রশ্ন।
দেখো এটা নিরেট চাকতি, মাঝখান দিয়ে অক্ষ দিছিল এক্স ওয়াই, এটার সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলছে। চক্রগতির ব্যাসার্ধ মানে হচ্ছে কে, সো কে এর মান তোমার বের করতে হবে। কিভাবে বের করবা? মনে রাখবা চক্রগতির ব্যাসার্ধ বের করতে হলে তোমার চাকতির জড়তার ভ্রামক জানতে হবে। কি জানতে হবে? চাকতির জড়তার ভ্রামক জানতে হবে। তো আমরা জানি চাকতির জড়তার ভ্রামক কত, নিশ্চয়ই জানো, আমরা একটু আগে শিখেছি চাকতির জড়তার ভ্রামক হচ্ছে I সমান mr স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে চাকতির জড়তার ভ্রামক। আর মনে রাখবা দুনিয়ার সকল কিছু জড়তার ভ্রামক I সমান লেখা যাবে mk স্কয়ার, যেখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। ধরো আমার ছেলের, আমার মেয়ের, আমার নানান বাচ্চাদের সকলের জড়তার ভ্রামক I সমান mk স্কয়ার লেখা যাবে। সিলিন্ডারের, চাকতির সবার জড়তার ভ্রামক I সমান mk স্কয়ার লেখাই যাবে, যেখানে কে কি চক্রগতির ব্যাসার্ধ। সো যেহেতু এটা লেখাই যায়, আমাদের বের করতে বলছে কি চক্রগতির ব্যাসার্ধ, তার মানে আমরা লিখতে পারি mr স্কয়ার বাই 2 সমান লেখা যাবে কি ভাই mk স্কয়ার। অবশ্যই তাহলে কে এর মান বের করবো আমরা, কাটা দিয়ে দিলে কে এর মান বের হবে, স্কয়ারকে রুট করে দাও r বাই √2। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার অফ চক্রগতির ব্যাসার্ধ r বাই √2। ওকে, সো আমি আবারও বলছি দুনিয়ার সকল বস্তুর জড়তার ভ্রামক mk স্কয়ার লেখা যায়, যেখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে চাকতির জড়তার ভ্রামক হচ্ছে mr স্কয়ার বাই 2 সমান mk স্কয়ার লিখতে পারবো, কাটা দিলে কে এর মান আসবে r বাই √2। ওকে, সো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেনে আমাদেরকে বলছে এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক কত হবে। দ্যাট ইজ সো মাচ ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে দুইটা অক্ষ আছে, এ হচ্ছে চাকতির মাঝখানে একটা অক্ষ আছে, এটা হচ্ছে এক্স ওয়াই। ওকে, আর চাকতির সাইডে একটা অক্ষ আছে, এই যে এখানে চাকতির সাইডে একটা অক্ষ আছে, এটা হচ্ছে এবি। সো এবার আমাদেরকে কোশ্চেনে বলেছে এই এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক কত। সবাই ভালো করে খেয়াল করবা, সবাই ভালো মতো খেয়াল করবা, এটা ইম্পর্টেন্ট। ভাইয়া এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে চক্রগতি, এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, সেটা হচ্ছে I সমান mr স্কয়ার বাই 2। কোনো সন্দেহ নাই, এক্স ওয়াইটা হচ্ছে সেন্টারগামী বা ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক mr স্কয়ার বাই 2। না, আমাকে বের করতে বলছে এই কালা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। তো মনে রাখবা এই কালা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি হয় I কালা, I প্রাইম, তাহলে এটার কত হবে, এটা কত হবে, কালো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে I প্রাইম সমান সেন্টারগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর ইনটু অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। লিখো অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর স্কয়ার, এই পুরোটার স্কয়ার, এই পুরোটার কি ভাই স্কয়ার। সো সবাই একটু লিখে নেই যে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে সেন্টারগামীটা তো থাকবেই যোগ বস্তুর ভর আর অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। এটাকে বলা হয় সমান্তরাল অক্ষ উপপাদ্য। কি বলা হয় ভাইয়া? সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি আমি আবারও বলছি, দুইটা অক্ষ যদি সমান্তরাল হয়, মানে কোনো অক্ষ যদি সেন্টারের সাপেক্ষে সমান্তরাল হয়, সেন্টারের সাপেক্ষে কি হয় সমান্তরাল হয়, সেক্ষেত্রে আমরা এই উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবো। খেয়াল করো এখানে যে কালো অক্ষটা এই সেন্টারের সাপেক্ষে কি সমান্তরাল, তার মানে এই কালো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে বের করব। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য কাকে বলে? এই দুইটা অক্ষ যদি সমান্তরাল হয় তাহলে এই এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে সেন্টারগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যোগ বস্তুর ভর আর অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। শেষ। তাহলে বলো এখানে সেন্টারগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, তুমি সেটা আগে থেকে জানো, mr স্কয়ার বাই 2 প্লাস বস্তুর ভর কত m, আর এই অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, দেখতেই পাচ্ছ এই অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, তাহলে এই r এর স্কয়ার, তাই না? তাহলে mr স্কয়ার বাই 2 প্লাস mr স্কয়ার, ক্যালকুলেশনগুলো আসবে 3/2 mr স্কয়ার। আশা করি তোমরা এই সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবা। তাহলে 3/2 mr স্কয়ার। ওকে, গুড। এম কে আর এম আর কি সেম ভাইয়া? একজন লিখছে এম কে আর এম আর কি সেম, আরেকজন লিখছে জি ভাই না, এম কে আর এম আর সেম না। আমি তোমাদেরকে ভালো করে বোঝো, চাকতির জড়তার ভ্রামক কত, mr স্কয়ার বাই 2, তাই তো? রাইট।
বাট যে কোনো, শুধুমাত্র চাকতি না, দুনিয়ার যে কোনো সকল বস্তুর জড়তার ভ্রামক সমান এম কে স্কোয়ার লেখা যায়, যেখানে এই আর কিন্তু ব্যাসার্ধ, বাট এই কে কিন্তু ব্যাসার্ধ না, এই কে কে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? চক্রগতির ব্যাসার্ধ। যখন তোমাকে কোথাও চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলবে, তুমি কি করবা? তুমি জানো এটার জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার বাই 2 সমান কি লিখতে পারবা? আমি আগেই বলছি যে কোনো বস্তুর জড়তার ভ্রামক সমান কি লেখা যাবে? এম কে স্কোয়ার লেখা যাবে, ওখান থেকে কে এর মান বের করবা। সো কে এবং আর কিন্তু সেম না। ওকে, সো যদি বলে, যেমন ধরো আমার দুইটা নাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন মামুন, সো আমার নাম কি ইয়াসিন, আবার আমার নাম কি মামুন, তো ইয়াসিন সমান মামুন লেখাই যাবে। সো একইভাবে চাকতির, সিলিন্ডারের, এদের জড়তার ভ্রামক আলাদা আলাদা আছে, বাট প্রত্যেকের জন্য আমরা একটা জিনিস ফিক্স লিখতে পারবো, এম কে স্কোয়ার, যেখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো যদি আমাকে কখনো কে বের করতে বলে, তাহলে তার জড়তার ভ্রামক সমানে এম কে স্কোয়ার লিখে দিব, এম এম কেটে দিলে কে এর মান বের হবে আর বাই √2। অন্য বস্তুর জন্য কে এর মান অন্য একটা বের হবে, যেমন আমার জন্য কে এর মান যা আসবে, অন্য জনের জন্য কে এর মান কিন্তু তা আসবে না। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। ওকে, সো রেডি, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে কি বলছে খেয়াল করো। উদ্দীপকে একটা হেলানো তল দিছে, ভালো মতো খেয়াল করবে এটা। এইখানে এই কোণটা দিছে থেটা। সো মনে রাখবা, হেলানো তল বেয়ে কোনো বস্তু যদি পড়ে বেয়ে এদিকে যে বলটা কাজ করবে এটার নাম হচ্ছে এম জি সাইন থেটা। আর এটা যদি থেটা হয়, তোমাদেরকে আগে বেসিকটা বোঝাই, বেসিকটা বোঝো আগে। শোনো, মনে রাখবে, এটা মুখস্থ রাখবা, লাগলে মুখস্থ রাখবে। এটা একটা হেলানো তল, এই হেলানো তলে এই কোণটা যদি দেওয়া থাকে, দেখো কোন কোণটা, এটাকে বলা হয় ভূমির সাথে কোণ। এই কোণটা যদি দেওয়া থাকে আর কোনো বস্তু যদি এদিক থেকে গড়ায় গড়ায় পড়ে, কোনো ঘর্ষণ নাই, কি নাই? ঘর্ষণ নাই, তাহলে এদিকে আসলে আলটিমেটলি সে কত বলে গড়ায় গড়ায় পড়ে? সে পড়ে এম জি সাইন থেটা বলে। কত বলে ভাইয়া? এম জি সাইন থেটা বলে গড়ায় গড়ায় পড়ে। পার্কে গিয়ে আমরা যে পিছলা খাই না, পাহাড়ে গিয়ে যখন পিছলা খাও, পানির মধ্যে যখন পিছলা খাও, তুমি কত বলে পড়ো? তুমি এম জি সাইন থেটা বলে পড়ো। তুমি কত বলে পড়ো ভাইয়া? এম জি সাইন থেটা, যদি থেটা এটা হয়, যদি থেটা এটা হয়। সো আমাদেরকে এখানে যদি ঘর্ষণহীন হয় এবং থেটা এটা হয়, তো আমরা বলবো কি, ঘর্ষণহীন তলে কোনো বস্তু কত বলে পড়ে? কত বলে পড়ে ভাইয়া? এম জি সাইন থেটা বলে পড়ে। কোন বলে পড়ে? এম জি সাইন থেটা বলে পড়ে। তো তোমরা আমাকে বলে দাও তো, এই যে চিত্রটা, এই চিত্রের মধ্যে এই যে বস্তুটা এদিকে যে পড়তেছে কত বলে পড়বে? অনেকেই বলবা এম জি সাইন থেটা, কিন্তু গাধাগুলো খেয়াল করে দেখো, আমি বলছিলাম থেটা অবশ্যই এটা, বাট এখানে কি এই থেটা দেওয়া আছে? না, এটা দেওয়া নেই, দেওয়া আছে এটা। এটা কতটি? থিটা। তাহলে এটা কত হবে? এটা থেটা হলে এটা হবে 90 মাইনাস থেটা। তাহলে এম জি সাইন থেটা বলতে এখানে 90 মাইনাস থেটাকে বোঝানো হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি আবারও বলি, এদিকে কোন বলের কারণে পড়ে? এম জি সাইন এই কোণটা, এম জি সাইন এই কোণটা। এবার এই চিত্রের জন্য এই কোণটা কত? এটা থেটা দিছে, তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা, তাই তো? কারণ আমরা জানি সমকোণ ত্রিভুজে এইটা থেটা হলে এটা 90 মাইনাস থেটা, তাহলে এদিকে আলটিমেটলি এম জি সাইন এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা। বুঝতে পারতেছো ব্যাপারটা? আশা করি বুঝছো। এবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে কি বলছে ভাইয়া? এ বিন্দু হতে সি বিন্দুতে বস্তুটি পৌঁছায় সমবেগে, অসমবেগে, সমমন্দনে, সমত্বরণে। খেয়াল করো, সমবেগে তো পৌঁছাবে না, যেহেতু এদিকে একটা বল কাজ করতেছে। বলটা কত? বলটা হচ্ছে এম জি সাইন এই যে এই কোণটা কত? এটা থেটা, মানে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা। যেহেতু এই বল এদিকে আগাচ্ছে, কোন একটা বল যদি অ্যাপ্লাই থাকে তাহলে সে সমত্বরণে যায়। কোন ত্বরণে যায়? সমত্বরণে যায়। সো বুঝতেই পারতেছি, একটা বল যেহেতু এদিকে অ্যাপ্লাই আছে, তাহলে জিনিসটা সমত্বরণে যাবে। এসি তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? অনেকেই বলবে ভাইয়া এম জি সাইন থেটা, কিন্তু গাধাগুলো কেউ চিন্তা করবে না যেখানে এটা কি থেটা ছিল, এটা থেটা না, এটা হচ্ছে 90 মাইনাস থেটা। তাহলে এদিকে পড়বে কোন বলে? এম জি সাইন 90 মাইনাস থেটা। এবং ম্যাক্সিমাম এটা কিন্তু ভুল করছিল। সো এম জি সাইন 90 মাইনাস থেটা কি অপশনে আছে? অপশনে আছে, এই যে এম জি কস থেটা। বুঝতে পারছো ব্যাপারটা? এম জি সাইন 90 মাইনাস থেটা কি অপশনে আছে? আছে। কোনটা সেটা? সেটা হচ্ছে এম জি কস থেটা। বলছে এসি তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? সো আমি আগেই বলেছি, এদিকে নামতে হলে একটা বস্তুর উপর ক্রিয়াশীল বল হবে এম জি সাইন এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থেটা। তো 90 মাইনাস থেটা যদি দাও, তাহলে আলটিমেটলি এটা এম জি কস থেটা হবে। সো হুইচ ইজ দ্য অ্যান্সার? এখানে শাহিদা একটা সঠিক উত্তর দিয়েছে। অ্যান্সার ইজ বি, সমতরণ, এবং অ্যান্সার ইজ বি।
বেবি, একজন সোহাগ সর্দার লিখছে বেবি, বিবি 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 ভাই বেবি। তো পরবর্তী কোশ্চেন আমরা যাই। এখানে একটা চমৎকার প্রশ্ন, দেখি চমৎকার প্রশ্ন উত্তর কারাগারে দিতে পারে। উদ্দীপকটা ভালো করে বোঝো। এ হচ্ছে একটা বস্তু যার ভর 5 বেগ 4, ভি হচ্ছে আরেকটা বস্তু যার ভর 6 বেগ 5, উল্টা দিক থেকে আসে, সংঘর্ষ করলো, ও দুইটা দুই দিকে গেল। এই বস্তুটা এদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। সো এ ও বি বস্তু দ্বয় পরস্পর বিপরীত দিক থেকে একই রেখায় চলে সংঘর্ষ ঘটায়। সংঘর্ষের পর তারা নিজ নিজ গতিপথে বিপরীত দিকে চলতে থাকে। এর বেগটা দিয়ে দিছে, সংঘর্ষের পর এর বেগ বলছে 5। তো এবার আমাদের কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সংঘর্ষের পর বি বস্তুর বেগ কত। মানে আমাদের বের করতে হবে এই যে বি বস্তুটা, এই বি বস্তুর বেগটা কত, সংঘর্ষের পর বি বস্তুর বেগটা কত, এটার বেগ কত, ভি বিটা কত। সো খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, গ নাম্বারে আসার মতো একটা প্রশ্ন। ভাইয়া আমরা জানি ভরবেগ সংরক্ষিত থাকে, তার মানে সংঘর্ষের আগে ভরবেগ যা হবে সংঘর্ষের পরের ভরবেগ তাই হবে। তো সংঘর্ষের আগে ভরবেগ কত, m1 u1, আমি মানগুলো লিখে দিচ্ছি। আচ্ছা আমি লিখি m1 u1 মাইনাস m2 u2। কেন মাইনাস দিলাম, কারণ এটা যেদিকে আসতেছে এটা তার উল্টো দিকে আসতেছে। সো যেহেতু এইটা উল্টো দিকে, তার মানে এই উল্টো সাইডটাকে আমরা মাইনাস ধরে নিছি। আমরা জানি যদি উল্টো দিক থেকে আসে যে কোনো একটাকে মাইনাস ধরতে হবে। সো আমি বি এর এই সাইডটাকে মাইনাস ধরে নিছি। দেখো কোন সাইডটাকে মাইনাস ধরছি, তুমি চাইলে এই সাইডকেও মাইনাস ধরতে পারতাম, মানে এটাকে মাইনাস দিয়ে এটাকে প্লাস দিতে পারতাম, কোনো সমস্যা নেই। তোমার ইচ্ছা তুমি কোনটাকে মাইনাস ধরবা। আমার ইচ্ছা আমি এই সাইডটা, মানে এই যেদিকে তীর চিহ্ন দিলাম এটা মাইনাস ধরছি, তাই m2 u2টা মাইনাস হয়েছে। ইজিক্যাল টু কি লিখতে পারবো, ইজিক্যাল টু লিখবো m1 v1 m2 v2, তাই না। এবার বলো m1 v1, এটা হচ্ছে এই যে এটা m1 v1, m1 v1 কোন দিকে যাচ্ছে, প্লাসের দিকে না মাইনাসের দিকে বলো। তুমি কিন্তু অলরেডি আগে থেকেই প্লাস মাইনাস ধরে ফেলছো, এই যে এই সাইডটা মাইনাস ধরছো, ওই দিকে প্লাস ধরছো। তাহলে বলো এই যে m1 v1 এটা কি প্লাসের দিকে না মাইনাসের দিকে, m1 v1টা মাইনাসের দিকে, তাহলে এটা হবে মাইনাস m1 v1। একইভাবে m2 v2, এই যে এটা m2 v2 কোন দিকে, এদিকে, ওইদিকে মাইনাস হলে এদিকে প্লাস, তাহলে বুঝতেই পারতেছো প্লাস m2 v2। আমি আবারও বোঝাই, খেয়াল করো, তুমি শুরুতেই ধরছো কোনটা মাইনাস কোনটা প্লাস, এখানে দুইটা দিক, একটা হচ্ছে ওই দিক একটা হচ্ছে ওই দিক। আমার মনের খুশি আমি এই দিক মাইনাস ধরবো, তাহলে এই দিকটা কি হয়ে যাবে প্লাস। তার মানে এই সাইডে যা যা আছে সব মাইনাস, আর ওই সাইডে যা যা থাকবে সব প্লাস। তাহলে ওই সাইডে আছে m1 u1 প্লাস, এদিকে আছে m2 u2, তাহলে m2 u2 মাইনাস, এদিকে আছে m1 v1 মাইনাস, ওইদিকে আছে m2 v2 প্লাস, শেষ। এবার এখান থেকে বের করতে হবে v2 বের করলেই কাহিনী শেষ। তাহলে v2 যদি বের করো, v2 হবে হচ্ছে m1 u1 মাইনাস m2 u2 ডিভাইডেড বাই মাইনাস m1 v1। সো আমাকে ক্যালকুলেট করে কমেন্ট সেকশনে জানাও তো দেখি অ্যান্সার কোনটা। সরি কি লিখতেছি আমি, এটা প্লাস m1 v1 ডিভাইডেড বাই m2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাকে কমেন্ট সেকশনে জানাও অ্যান্সার কোনটা, কমেন্ট সেকশনে ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা জানাও দেখি। একজন লিখেছে 2.5 মিটার পার সেকেন্ড, 2.5 মিটার পার সেকেন্ড, আর কি অ্যান্সার 4.83, আরেকজন লিখতেছে 7। ভাই রে ভাই, প্লাস মাইনাসের ব্যাপারটা এত ভালো করে বুঝালাম, এরপরও এখন 2.5 আসে না কারো অ্যান্সার, সবার 7 আসতেছে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পর বি বস্তুর বেগ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, উপরোক্ত সংঘর্ষের ক্ষেত্রে কি হবে, ভরবেগ সংরক্ষিত হবে। দেখবা ভরবেগ সংরক্ষিত হয়েছে, সংঘর্ষটি অস্থিতিস্থাপক হবে। কারণ দেখা যাবে যে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না। কারণ সংঘর্ষের আগে তুমি গতিশক্তি বের করো, সংঘর্ষের পরে গতিশক্তি বের করো, দুইটা ইকুয়াল হবে না। সো এটা অ্যান্সার হবে 1 ও 3। তো এটা অ্যান্সার 1 ও 3, ক্যালকুলেশন করে দেখবা কেন 2 নাম্বারটা হয় না। তোমরা কি করবা, সংঘর্ষের আগে এদের গতিশক্তির সমষ্টি বের করবা, মানে সংঘর্ষের আগে তুমি এই 1 নাম্বার বস্তুর গতিশক্তি বের করবা, ওর গতিশক্তি বের করবা, করে যোগ করবা। তারপর সংঘর্ষের পর এই দুইজনের গতিশক্তি বের করে যোগ করবা, দেখবা গতিশক্তি একই হচ্ছে না, তার মানে এই সংঘর্ষটি অস্থিতিস্থাপক এবং শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই। চিত্র আলোকে, চিত্রে সরু সুষম দণ্ড দেয়া আছে, সরু সুষম দণ্ডটির ভর ও দৈর্ঘ্য দেয়া আছে।
সো আমাদের এখানে এই দণ্ডটির ভর দেওয়া আছে m আর দৈর্ঘ্য দেওয়া আছে l। সো প্রথম যে কোশ্চেনটা করছে এখানে dx একটা অংশ চিহ্নিত করা, খেয়াল করে দেখো এই যে dx হচ্ছে একটা ছোট্ট দৈর্ঘ্য, এই dx দৈর্ঘ্যের ভর কত প্রথম প্রশ্ন। তো তুমি বুঝতেই পারতেছো টোটাল দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্য হচ্ছে l, টোটাল ভর কত m। তাহলে আমরা লিখতে পারি l দৈর্ঘ্যের ভর কত, l দৈর্ঘ্যের ভর হচ্ছে m, লিখতে পারতেছি। তাহলে dx দৈর্ঘ্যের ভর কত, সুতরাং একক দৈর্ঘ্যের ভর কত m/l, সুতরাং dx দৈর্ঘ্যের ভর কত, dx দৈর্ঘ্যের ভর হবে m/l × dx। ব্যাপারটা কি বুঝাইবার পারছি? প্রথম প্রশ্নই করেছে এই যে dx যে দৈর্ঘ্যটা, এই dx দৈর্ঘ্যটির ভর কত। আমার নাদান বাচ্চাদের কারা ঠেকাতে পারবে? কেউই পারবে না, কত সহজ না। l দৈর্ঘ্যের ভর হচ্ছে m, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l, তাহলে dx দৈর্ঘ্যের ভর হবে m/l × dx। সো চলো দেখে নেওয়া যাক dx দৈর্ঘ্যের ভরটা কত আসলে, m/l × dx। এই যে dx এর ভর কোনটি, m/l × dx কোনটা অপশনে আছে, m/l মানে হচ্ছে m l ইনভার্স 1 dx, তাহলে অ্যান্সার হচ্ছে সি। আশা করি তোমরা এটা পারবে। পরবর্তী প্রশ্নতে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন বলেছে PQ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে রডটির জড়তার ভ্রামকের সমাকলিত রূপ কোনটি। সো আমাদের এখানে যে রডটা দিয়েছিল এই যে সেই রড, এই রডের এটা হচ্ছে PQ ঘূর্ণন অক্ষ, এই PQ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই রডের জড়তার ভ্রামকের সমাকলিত রূপ কোনটি। এটা কি প্রান্তগামী অক্ষ না? রডের ব্যাপারটা একটু বোঝো। এ হচ্ছে রড কি ভাইয়া, ROD, রডের জড়তার ভ্রামক কত ভাইয়া? রডের দৈর্ঘ্য দেওয়া আছে l, ভর দেওয়া আছে m, তাহলে রডের জড়তার ভ্রামক কত? দেখো দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে মাঝখান দিয়ে গেছে, একটা হচ্ছে সাইড দিয়ে গেছে। যখন আমাদের মাঝখান দিয়ে যায়, এটা ইংলিশ নাম কি, রড, তাহলে আমরা লিখবো ROD। এবার এই রডকে যেহেতু মাঝখান দিয়ে গেছে অক্ষটা, তার মানে এই রডের আর কে মাঝখান দিয়ে যাবে, এই রডের আর কে মাঝখান দিয়ে যদি ভাগ করো তাহলে কি কি পাচ্ছ দেখো তো, এই মাঝখান দিয়ে ভাগ করলে এইদিকে পাচ্ছ 1, এদিকে পাচ্ছ 2, তার মানে কি পাচ্ছ 12। তাহলে উপরে হবে হচ্ছে ml² / 12। এটা হচ্ছে কখন, যখন রডের মাঝখান দিয়ে অক্ষ যায় তখন জড়তার ভ্রামক ml² / 12। একটা রড মাঝখান দিয়ে অক্ষ গেলে ml² / 12। এবার একটা রড যদি সাইড দিয়ে অক্ষ যায় ভাইয়া, এবার যে আর, এই আর কে কি 2 ভাগ করছে? করে নাই। আর কে 2 ভাগ করলে হয়তো 12, যেহেতু 2 ভাগ করেনি, তাই আমরা এই 1 এবং 2 কে যোগ করে দেব, কত হয় 3। তাহলে মাঝখান দিয়ে বদলে যদি সাইড দিয়ে অক্ষ যায় তাহলে জড়তার ভ্রামক হচ্ছে ml² / 3। এটা জাস্ট টেকনিকের জন্য মনে রাখতে বললাম যে যখন আমাদের একটা দণ্ডের সাইড দিয়ে অক্ষ যায় তখন ml² / 3, যখন মাঝখান দিয়ে অক্ষ যায় তখন ml² / 12। এবার আমাকে বলেছে প্রশ্নটা কি, প্রশ্ন বলেছে PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কোনটি, ml² / 3। এখানে ml² / 3 কোনটা বলো, মানে কোনটা ml² / 3 দিবে? এই যে 4টা অপশন, এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা থেকে আমরা ml² / 3 পেতে পারি? এখান থেকে পাবা x dx এর ইন্টিগ্রেশন করলে পাবা x² / 2, সেটা দিয়ে কোনোদিন ml² / 3 পাওয়া পসিবল না। এইগুলো কোনোটাই দিয়ে পসিবল না, বাট প্রথমটা দিয়ে পসিবল। x² dx মানে x³ / 3, x এর জায়গায় l বসাবো, l³ / 3, l কাটা চলে যাবে, l² / 3, তাহলে ml² / 3 হচ্ছে প্রথম অপশনটা থেকেই পাওয়া পসিবল, দ্যাট ইজ এ। সুজন কবির, তোমাকে আমি ব্লগ দিচ্ছি। ওকে, সো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। তোমাদের রেসপন্স হতাশাজনক। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খেয়াল করো। আমাদের একটা অক্ষ দিছে XY, এই অক্ষের এই যে একটা বিন্দু বি বিন্দু, এটার ডিস্টেন্স কত হয় 6 মিটার, এই এ বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, আর সি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে তোমার 8 মিটার। তো এটা হচ্ছে XY অক্ষ। সো আমাদের কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেনে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। চলো, চিত্রের 3টি বস্তুকণা একসঙ্গে XY অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 20 বার ঘুরছে, এদের বেগের মানগুলো VA, VB এবং VC। তাহলে VA এর মান কত খেয়াল করো, আমাদেরকে মোট কথা বের করতে বলছে যে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরছে, প্রতি সেকেন্ডে 20 বার ঘুরে।
তাহলে এই যে এ এই এর মানটা কত, এই যে এ বিন্দু এটা কত বেগে ঘুরছে, সেটা বের করতে হবে। তো প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে? 20 বার। তাহলে আমাদের বের করতে হবে এটার বেগ কত। তো আমরা জানি ভি সমান আর ওমেগা, জানি কিনা? এখানে আর কত ব্যাসার্ধ ভাই? 4 মিটার। আর ওমেগা হচ্ছে 2πn/t, কারণ আমাদের বলা আছে ঘূর্ণন সংখ্যা 1 সেকেন্ডে 20 বার, এটা বলাই আছে। তাহলে 4 × 2πn হচ্ছে 20 প্রতি সেকেন্ড, যেহেতু তাহলে টি হচ্ছে টাইম, 1 দ্বারা ভাগ, টাইম হচ্ছে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 20 বার বলেছে। তাহলে কত হচ্ছে? 20 × 40, 4 4 160, 160 পাই। তাহলে ভি এর মান কত ভাইয়া? ভি এর মান হচ্ছে 160 পাই। আমি আবারও বোঝাই, এটা ছিল হচ্ছে আমাদের এ বিন্দু, যার ব্যাসার্ধ ছিল হচ্ছে 4 মিটার অ্যাওয়ে। সো এটার বেগ বের করতে বলেছে ভি এ। তো বেগের ফর্মুলা হচ্ছে আর ওমেগা, আর হচ্ছে 4 মিটার, ওমেগা হচ্ছে 2πn/t। সো এখানে 2πn কত? 4। 2π কত? 2π মানে 2π, n হচ্ছে ঘূর্ণন সংখ্যা 20। এই 20টি ঘূর্ণন কত সময় দেয়? 1 সেকেন্ডে দেয়, তার মানে এটা হচ্ছে 1 সেকেন্ড। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 160 পাই। সো একইভাবে আমরা প্রত্যেকটার বেগ নির্ণয় করতে পারবো। বেগ নির্ণয় করার পর বলেছে বস্তু কণাগুলোর ত্বরণ যথাক্রমে যদি এগুলো হয়, তাহলে নিচের কোনটি সঠিক? খেয়াল করো ভাইয়া, এটা ছিল 4 মিটার দূরে, এটা ছিল ভাইয়া দেখি তো কোনটা কত মিটার দূরে ছিল। মানে আমাদের এখানে ত্বরণ কোনটার বেশি কোনটার কম সেটা বের করব। চলো এখান থেকে দেখে নিব। ধরে নাও এটার ত্বরণ হচ্ছে এ, এটার ত্বরণ হচ্ছে এ বি, আর এটার ত্বরণ হচ্ছে এ সি। সো আমাদের বের করতে হবে কার ত্বরণ বেশি, কার ত্বরণ কম। ভাইয়া ত্বরণের একটাই ফর্মুলা, এ সমান v²/r। তার মানে যার ব্যাসার্ধ কম তার ত্বরণ বেশি। ব্যাপারটাকে বুঝাইতে পারছি? আর এর সাথে সম্পর্ক কেমন? এই ত্বরণ মানে ঘূর্ণনরত বস্তুকণার কেন্দ্রমুখী ত্বরণ এ, এই এর সাথে আর এর সম্পর্ক দেখো ব্যস্তানুপাতিক, a = v²/r। তো যার আর কম তার ত্বরণ বেশি। তাহলে আর সবচেয়ে কম হচ্ছে এটা, তাহলে এটার ত্বরণ সবচেয়ে বেশি, তারপরে বি এর ত্বরণ, তারপরে সি এর ত্বরণ। বুঝতে পারছো তো কার ত্বরণ বেশি? কারণ ত্বরণের ফর্মুলা হচ্ছে v²/r। সো আমাদের বুঝতেই পারছি যার আর কম তার ত্বরণ বেশি। সো আমরা দেখি এখানে অ্যান্সার কোনটা হবে। এখানে অ্যান্সার হবে সবচেয়ে বেশি ত্বরণ কার ভাইয়া? সবচেয়ে বেশি ত্বরণ হচ্ছে আমাদের এর, তারপরে কার? বি এর, তারপর হচ্ছে সি এর। সো আশা করি এটা বুঝছো। এর পরবর্তী কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, খেয়াল করো। পরবর্তী কোশ্চেন পর্যন্ত তোমরা আসো নাকি গেছো? ওকে, তোমরা কি, আমরা কি কন্টিনিউ করবো নাকি কন্টিনিউ করবো না বলো? ভগবান, কালকের ক্লাসে অনেক স্টুডেন্ট ছিল, আজকের ক্লাসে খুব দ্রুত কমতেছে। আরিফুল ইসলাম, না এটা না, ত্বরণ এ এর মান সবচেয়ে বেশি, এ নাম্বার অফ দ্য অপশন। ওকে, ক্লাসকে আজকে এখানেই শেষ করে দেব? বলো, তোমাদের এই প্রতিটা ক্লাস নিতে আমাদের কষ্ট হয়। যে দেখো এখনো কতগুলো স্লাইড বাকি, কিন্তু তোমরা উপস্থিত না থাকলে ব্যাপারটা খুব খারাপ লাগবে। এই যা। ওকে, সো চলো পরবর্তী প্রশ্ন চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে কি বলেছে খেয়াল করো। এখানে কি বলছে, একটা চিত্র দিয়ে দিছে যেখানে আমাদের একটা বস্তু, এই যে এই ভরটা দেখো, যদি বড় করে দেখাই, এটা হচ্ছে 25 কেজি। এখানে টান কত ভাইয়া? এখানে এই টানটা হচ্ছে T1, এটা হচ্ছে 20 কেজি, এটা হচ্ছে T2 বোঝা যাচ্ছে না, টান হচ্ছে T2, এটা 15 কেজি। আর এখানে টোটাল বল বলে দিছে 120 নিউটন। কত নিউটন? 120 নিউটন টোটাল বল। মানে তিনটা বস্তুকে একসাথে বেঁধে তুমি এখান থেকে ধরে টানছো। সো আমাদের বলছে উপরে তিন চিত্রে আনুভূমিক তলে একই সরলরেখা বরাবর তিনটি বস্তু উপেক্ষণীয় ভরের দুটি তার দ্বারা যুক্ত আছে এবং বল প্রয়োগে টানা হচ্ছে। মানে তিনটা বস্তুকে বেঁধে, তার দিয়ে বেঁধে তুমি একটা বলে টানছো। ভাইয়া, ট্রেনের সবার আগের বগি যেই বেগে চলে, ট্রেনের লাস্টের বগি একই বেগে চলে না? তো এই কথাটা মনে রাখো। অনেকগুলো পরস্পর যুক্ত বস্তু মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা
ধরো এখানে এরকম একটা বস্তু, এখানে আরেকটু ছোট একটা বস্তু, এখানে আরো ছোট একটা বস্তু, এরা কি পরস্পর যুক্ত আছে না? এবার যদি তুমি এদেরকে একটা বল দ্বারা টানো, তাহলে তারা একই ত্বরণে গতিশীল হবে। তারা কি একই ত্বরণে গতিশীল হবে, কারণ তারা পরস্পর যুক্ত বস্তু। ওকে, তারা পরস্পর যুক্ত বস্তু, তার মানে তারা একই ত্বরণে গতিশীল হবে। সো আমি যদি বলি যে অনেকগুলো বস্তুকে একসাথে বাঁধা আছে, তুমি ওই ওই দড়ির সবার আগা ধরে টান দাও, তাহলে সবাই কি হয় একই ত্বরণে গতিশীল হবে। তাদের মধ্যে হয়তো ভিন্ন ভিন্ন বল অ্যাপ্লাই হবে, বাট প্রত্যেকে একই ত্বরণে গতিশীল হবে, কারণ প্রত্যেকের বেগের পরিবর্তন একই। ট্রেনের লাস্টের বগির যত বেগে যায়, ট্রেনের মাঝখানের বগি কি একই বেগে যায়। তার মানে তারা যুক্ত আছে বিধায় বেগের পরিবর্তন একই হয়, মানে ত্বরণ একই হয়। সো অনেকগুলো বস্তু যখন যুক্ত থাকে তাদের প্রত্যেকের ত্বরণ কি হবে, সেম হবে। তাহলে এখানে মনে রাখবা, এর ত্বরণ যদি এ হয়, ওর ত্বরণও এ, ওর ত্বরণও এ, এই পুরো সিস্টেমের ত্বরণও কত ভাইয়া, এই হবে। ত্বরণ আমার একই থাকবে। তো এই ত্বরণটা কেমনে বের করে? ত্বরণ বের করার একটাই ফর্মুলা, বল, মোট বল সমান মোট ভর ইন্টু ত্বরণ। এই যে ত্বরণটা, এই ত্বরণ কিন্তু ভাইয়া পুরোটার ত্বরণ অ্যাজ ওয়েল এস আলাদা আলাদা ত্বরণ। সেই ত্বরণ আমরা কেমনে বের করবো? তো ত্বরণ এ সমান হবে মোট বল ডিভাইডেড বাই মোট ভর। ওকে, যখন তুমি ত্বরণ পেয়ে যাচ্ছ, তখন তুমি প্রত্যেকটা বস্তুর উপর আলাদা আলাদা বল বের করতে পারবা। কেমনে? কারণ এই ত্বরণ জানা মানে পুরোটা ত্বরণ জানা, একই সাথে এই ত্বরণ জানা মানে ওর ত্বরণও তুমি জেনে ফেললা, ওর ত্বরণও তুমি জেনে ফেললা, ওর ত্বরণও তুমি জেনে ফেললা। পুরোটার ত্বরণ যা, আলাদা আলাদা ত্বরণ তাই। সো ত্বরণ জানতে পারলে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কত টান অ্যাপ্লাই হয়েছে। সাপোজ তুমি ওর ত্বরণটা জানলা, তাহলে এইটার উপর টান কত সেটা তো কিন্তু তুমি বের করতে পারবা টি। একইভাবে যদি তুমি ওর ত্বরণও জানো, এই ত্বরণ মানে এই ত্বরণ, তাহলে এইটার উপর টানটা কত সেটাও তুমি বের করতে পারবা। সো আশা করি তুমি ব্যাপারটা, কনসেপ্টটা বুঝছো। সেবার টান আমরা বের করি, চলো। এই কনসেপ্ট না বুঝলে আবার দেখবা সৃষ্ট ত্বরণের মান কত। ভাই এখানে ত্বরণের মান কত বের করতে বলছে। সো আমরা জানি ত্বরণ এ সমান মোট বল সমান ডিভাইডেড বাই মোট ভর, এটাই হচ্ছে ত্বরণ। সেখানে মোট বল কত ভাইয়া? মোট বল হচ্ছে 120, আর মোট ভর কত? 15, 25 কত হয়? 30, 40, 40 যোগ 20 মানে 60। তাহলে এখানে ত্বরণ হচ্ছে ভাইয়া 120/60 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি ত্বরণ বের করতে পারবা। এই যে ত্বরণটা বের করলাম, এটা কিন্তু প্রত্যেকটা বস্তুর ত্বরণ এবং পুরো সিস্টেমের ত্বরণ দুইটাই বলা যায়। ওকে, সেই হচ্ছে আমাদের ত্বরণ বের করা শেষ। এবার আমরা বের করব, কি বের করতে বলছে পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলেছে সৃষ্ট ত্বরণের মান কত, T1 ও T2 এর অনুপাতটা কত। খেয়াল করো, T1 হচ্ছে এই যে T1 হচ্ছে এটা, আর T2 হচ্ছে এটা। তো বলছে T2 এবং T1 এবং T2 এর অনুপাত, মানে T1/T2 কত, ইজ ইকুয়াল টু হোয়াট। সো T1 হচ্ছে শুধুমাত্র এই এক নম্বর বস্তুর উপর টান, আর T2 মানে হচ্ছে এই যে এই বস্তুর উপর টান। সো ভাইয়া বলো এই বস্তুর ত্বরণ কত? এটারও ত্বরণ 2, এটারও ত্বরণ 2। তাহলে শুধুমাত্র ওর উপর বল কত? শুধুমাত্র এই যে ওর উপর বল মানে T1 কত হবে? T1 হচ্ছে ওর ভর কত। যখন তুমি শুধু T1 বের করছো, T1 মানে শুধুমাত্র এইটার উপর বল, এটার উপর বল কত, এটার উপর ত্বরণ কত 2, ভর হচ্ছে 25। তাহলে 25 × 2 হচ্ছে বল, তার মানে T1 পেয়ে যাচ্ছি 50, 25 × 2 = 50। একইভাবে T2 কত? T2 মানে হচ্ছে শুধুমাত্র এই 2 নম্বরের উপর বল, তাহলে T2 হচ্ছে 2 এর ভর কত 20, ত্বরণ কত 2, তার মানে 40। তাহলে T1 হচ্ছে 50, T2 হচ্ছে 40। তাহলে T1/T2 হচ্ছে ভাইয়া 50/40 মানে 5/4। বুঝতে পারছি? যখন তুমি ওর ত্বরণ বের করছো তখন তুমি ওর সব জানো। দেখো T2 হচ্ছে শুধুমাত্র M2 এর উপর বল, T1 হচ্ছে M1 এর উপর বল। সো T1/T2 হচ্ছে এটার বল বাই এটার বল, মানে 50/40 মানে 5/4। আশা করি তোমরা এটা পারবা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ওকে, সো এটা আমরা অলরেডি জানি। তড়িৎ চৌম্বক বল কোন কণার বিনিময়ে হয়? ফোটন। এই যে ফোটন, সো এটা পারবো। নিচের কোনটি স্কেলার রাশি? জড়তার ভ্রামক, অলরেডি আমরা পড়েছি এটা। একটি চাকার জড়তার ভ্রামক 10, চাকাটি 10 রেডিয়ান কৌণিক ত্বরণে ঘুরতে পারে। টর্ক কত? মানে টর্ক অলরেডি পড়ছি, আই আলফা পড়ছি না? আই কত? আই হচ্ছে জড়তার ভ্রামক 10, আলফা কত 10, তাহলে 10 10 100। বুঝতেই পারতেছি আমরা এটা পারবো। সো এগুলো আমরা পড়ছি যেহেতু তাড়াতাড়ি চলে যাচ্ছি। মিনিটের কাটার কৌণিক বেগ কত? ওমেগা সমান 2π/t। মিনিট মানে হচ্ছে
ওমেগা সমান 2π/t, মিনিটের কাটা, ঘড়ির মিনিটের কাটা, তাহলে 2π/ মিনিটের কাটা পর্যায়কাল কত ভাইয়া? 60 মিনিট। 60 মিনিট পর পর সে আবার একই জায়গায় আসে, মানে 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে π/1800, π/1800 কই আছে? এই যে এখানে বি নাম্বার অপশনে গতকালই পড়ছিলাম আমরা। সো পরবর্তী প্রশ্নে চলে যাই। কৌণিক ভরবেগের মাত্রার সমীকরণ। কৌণিক ভরবেগ মানে কি? এল। এল সমান কি? mvr। সো এটার মাত্রা সমীকরণ বের করতে হবে। কেমনে? ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা হচ্ছে mlt ইনভার্স 1, আর দৈর্ঘ্যের মাত্রা কি? এল। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কি হবে? দেখো, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ আমরা মুখস্থ নাই, বা সূত্রটা মুখস্থ আছে, mvr। তাহলে mvর মাত্রা হচ্ছে mlt ইনভার্স 1, আর r এর মাত্রা হচ্ছে l। তাহলে টোটাল এটার মাত্রা হচ্ছে ml² t ইনভার্স 1। সো আশা করি তোমরা এটাও পারবা। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, কোন বস্তুর জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে? মানে জড়তার ভ্রামকের ফর্মুলা কি? I সমান mr²। তাহলে ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে। সো ভর এবং ঘূর্ণন অক্ষের উপর নির্ভর করবে, কারণ দেখো একটা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরবে না। সো বস্তু যদি এখানে ঘুরে তাহলে অবশ্যই অক্ষের উপর, অক্ষের অবস্থানের উপর নির্ভর করবে। তাহলে ভর এবং ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভর করে। ঘূর্ণন অক্ষের অবস্থান দ্বারাই ব্যাসার্ধ বোঝানো হয়। সো ভর এবং ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভর করে জড়তার ভ্রামক। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, বলছে এ ও বি দুটি গাড়ি 10 কিলোমিটার/আওয়ার ও 20 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে চলছে। আপেক্ষিক বেগ বের করতে বলছে। এটা আমরা ভেক্টর অধ্যায়ে শিখবো। এখন ভাইয়া দেখো, নিচেরটা খুবই জোস একটা কোয়েশ্চেন, যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে নিচের কোনটি সত্য? প্রথম বস্তুর আদি ও শেষ বেগ u1 v1। এটা মনে করো সেই প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। ওর আদি বেগ হচ্ছে u1, শেষ বেগ হচ্ছে v1। ওর আদি বেগ হচ্ছে u2, শেষ বেগ হচ্ছে v2। সংঘর্ষের পর বেগ হচ্ছে v1 v2, সংঘর্ষের আগে বেগ হচ্ছে u1 u2। এদের ভর কিন্তু সমান, ওর ভর m, ওর ভরও m। তো এদের জন্য নিচের কোনটি সত্য হবে? মনে রাখবা, একই ভরের দুইটা বস্তু যদি সংঘর্ষ করে তাহলে তারা বেগ বিনিময় করবে। কি করবে? বেগ বিনিময় করবে। সবাই লিখে নাও, একই ভরের দুটি বস্তু সংঘর্ষ করলে বেগ বিনিময় করে। বেগ বিনিময় করে। একই ভরের দুইটা বস্তু যদি সংঘর্ষ করে তাহলে তারা কি বিনিময় করবে? বেগ আদান প্রদান করবে। সাপোজ দুইটা প্রিমিয় গাড়ি সংঘর্ষ করলো, দুইটা একই ভরের গাড়ি। তাহলে প্রিমিয়, মনে করো এই প্রিমিয়টা, এই যে আমার হাতে, যেই হাতে ঘড়ি, এটা হচ্ছে একটা প্রিমিয়, আর যে হাতে কলম এটা হচ্ছে আরেকটা প্রিমিয়। দুইটা গাড়ি ভরই কিভাবে সেম। যারা জানো না, গরিব আছো, প্রিমিয় হচ্ছে একটা গাড়ির মডেলের নাম। আমিও গরিব ছিলাম, কয়েকদিন আগে জানতে পারছি প্রিমিয় হচ্ছে একটা গাড়ি, খুব দামি গাড়ি। সো এটা একটা প্রিমিয়, এটা একটা প্রিমিয়। সো এই গাড়িটা মনে করো 10 বেগে আসতেছে। কত বেগে আসতেছে? 10। আর এই গাড়িটা মনে করো 20 বেগে আসতেছে। সো দুইটার সেম ভর না? সংঘর্ষ হলে সংঘর্ষের পর মনে করো এভাবে ছুটে গেল, তাহলে ও কত বেগে ছুটে যাবে জানো? ওরা বেগ বিনিময় করবে। মানে ও কত বেগে ছুটে যাবে ওদিকে জানো? সংঘর্ষের পর ও যত বেগ নিয়ে আসছিল, ওর বেগ কত ছিল? 20। তার মানে ও 20-এ চলে যাবে। আর ওর বেগ কত ছিল? 10। তার মানে সংঘর্ষের পর ও 10-এ চলে যাবে। মানে তারা যেই বেগ নিয়ে আসছিল, একজনের বেগ আরেকজন নিয়ে সংঘর্ষ হবে। সো বুঝতেই পারতেছো? তার মানে আমার মানে হচ্ছে 2 নাম্বার বস্তুর v2 হবে u1 এর সমান। মানে ও 1 নাম্বার বস্তু কত বেগ নিয়ে আসতেছিল? u1 বেগ নিয়ে আসতেছিল। তাহলে সংঘর্ষের পর এই বেগটা কে নিয়ে যাবে? 2 নাম্বার বস্তু নিয়ে যাবে। একইভাবে 2 নাম্বার বস্তু কত বেগ নিয়ে আসতেছিল? u2। তাহলে সংঘর্ষের পর 1 নাম্বার বস্তু এই বেগটা নিয়ে যাবে। তাহলে v1 সমান u2। সো এই অপশন কোথায় আছে বলো দেখি? এই অপশনটা কোথাও নাই, বাট এটা আছে। v2 সমান u1 আছে। কই? v2 সমান u1 আছে। এ নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। ওকে, সো পরবর্তী প্রশ্নে আমরা যাই। একক বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? একক বল মানে 1 কেজি ভরের উপর 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে যে বল অ্যাপ্লাই করা হয় তাকে 1 নিউটন বলে। 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড²। এটাকে বলে একক বল, তাই না? 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড², এটাকে বলা হচ্ছে 1 নিউটন বা একক বল। সো একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করলে তাকে বলা হয় 1 নিউটন। সো আশা করি এটা পারবা। 50 মিটার রাস্তার বাঁকে সাইকেল চালানোর সময় আরোহীর নতি কোণ কত হবে? tan θ সমান v² বাই rg। এখানে v দেয়া আছে, r জানো, g জানো,
ক্যালকুলেশন করে থিটার মান বের করবা, তোমাদের দায়িত্ব। বলের ঘাত হচ্ছে, এটা পড়াবো না, এটা দেখি আমরা। চলো, নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী বল, রাইট। এটা কোনোদিন কোনো সূত্র দেখি নাই, সূত্র ছিল এম ওমেগা স্কোয়ার, রাইট, এম ওমেগা স্কোয়ার আর, এটা রাইট, বাট এখানে আর স্কোয়ার আছে, সো এটা রাইট না। এল সমান এম ভি আর, মানে কৌণিক বল, সরি কৌণিক ভরবেগ এম ভি আর, ওইটা জানি, সো 1 ও 3 হচ্ছে রাইট। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ডাল ভাঙার জাটা কলে, এটাও পড়বো না, এটা আমরা পরে পড়বো। এটা দেখো, এটা মজা, এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে নেই। এখানে একটা বস্তুকে টানা হচ্ছে, দেখো এই যে দেখো দুইটা পথ আছে এখানে টানা, এদিকে টানা হচ্ছে, আবার এদিকেও টানতে পারো, তোমার খুশি। সো মোট কথা একটা পথ দেখাই, যখন তুমি এদিকে টানতেছো থিটার মান কি বড়, তখন মনে করো তুমি এদিকে 1 বলে টানতেছো, তাহলে এদিকে কি হবে এফ কস থিটা, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন, এটা হবে এফ সাইন থিটা, তাই না? কোনো সন্দেহ নেই। তো বলো তো এফ কস থিটার মান বেশি হবে না কম হবে? এখানে থিটাটা কি বড় না? থিটা বড় মানে এফ কস থিটার মান ছোট, তার মানে এফ কস থিটা ছোট। বাট তুমি যদি বস্তুটাকে ঠিক তার মিডলে টানতা, মানে এদিকে টানতা, তাহলে এই যে থিটা এটা কিন্তু ছোট থিটা হইতো, মানে এটা থিটা প্রাইম, তখন এদিকে হতো এফ কস থিটা প্রাইম, আর এদিকে হইতো ভাইয়া এফ সাইন থিটা প্রাইম। মানে তোমাদেরকে আমি এটাই বুঝাতে চাচ্ছি, যখন আমরা একটা কিছুকে টানবো, তখন যতটা সম্ভব নিচু করে টানবো, তাহলে সেটাকে টানা সহজ হবে। ধরো এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটাকে আমি ধরে এভাবে উঁচু করে টানতেছি, তাহলে কঠিন হবে, কারণ থিটার মান বড়, এফ কস থিটার মান ছোট। থিটা বড় হলে কস থিটা ছোট হয় না, সেটা বলো খালি। থিটা বড় হওয়া মানে কস থিটা ছোট, মানে এফ কস থিটা ছোট, তার মানে তুমি যে এফ কস থিটা এদিকে কাজ করতেছে সেটা ছোট। এই বস্তুটাকে গতিশীল করে কে? কোনো একটা বস্তুকে যদি আমরা টানি, এই বস্তুকে যদি আমরা এদিকে টানি এফ বলে, তাহলে এদিকে থিটা, এটা থিটা হলে এদিকে হচ্ছে এফ কস থিটা, আর তার লম্ব দিকে হচ্ছে এফ সাইন থিটা। সো এই বস্তুটা আলটিমেটলি কোন বলের কারণে সামনের দিকে যাচ্ছে? এফ কস থিটার কারণে। সো আমরা চেষ্টা করব থিটার মান যতটা সম্ভব কমানো, থিটার মান যত কম হবে, যত কম কোণে আমরা টানতে পারবো, এফ কস থিটা মান তত বেশি হবে, টানাটা তত সহজ হবে। সো আমাদেরকে এটাই বলছে কোয়েশ্চেনে, যে একজন মাঝি স্রোতের বিপরীতে ও বিন্দুতে, মানে এখানে রশি বেঁধে থিটা কোণের টি বলের সামনের দিকে টানতেছে। রশির দৈর্ঘ্য ও এ, মানে রশির দৈর্ঘ্য ও এ, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, মানে একবার এই বরাবর টানতেছে আর কি, সব বুঝি হয়ে গেছে, এই যে এই বরাবর টানতেছে আর কি, একবার ও এর দৈর্ঘ্য বরাবর টানতেছে। তো বলছে যে হাল ধারা টি কস থিটা প্রশমিত হয়, রশির দৈর্ঘ্য ওবি হলে নৌকা অপেক্ষাকৃত দ্রুত চলবে, টি সাইন থিটার মান কম হলে সামনের দিকে বেশি গতিশীল হবে, নিচের কোনটি সঠিক? খেয়াল করো, হাল ধারা টি কস থিটা প্রশমিত হয়, আমরা অলরেডি দেখছি টি কস থিটার কারণে সে সামনে যায়, তাহলে টি কস থিটার কারণে যদি সামনে যায়, তাহলে হাল দ্বারা কেন সে প্রশমিত হবে? সো নৌকার হাল দ্বারা টি কস থিটা প্রশমিত হয় না, হাল হচ্ছে নিচের দিকে, তো নৌকার হাল দ্বারা উপরের দিকে কি আছে? টি সাইন থিটা, সেটা প্রশমিত হয়। সো 1 নম্বর অপশনটা ভুয়া, 1 নম্বর অপশনটা ভুল, টি কস থিটা প্রশমিত হয় না। 2 নম্বর অপশনটা অলরেডি বুঝেছি আমরা, ওবি হলে নৌকা অপেক্ষাকৃত দ্রুত চলতো। এই নৌকা এদিকে টানতেছো ও এ, এটা হচ্ছে ও এ, তুমি যদি এই দিকে টানতাম ও বি বরাবর, তাহলে থিটা কম হইতো, তাহলে নৌকাটা দ্রুত চলতো। সো এটা রাইট, দ্রুত চলবে। টি সাইন থিটা কম হলে সামনের দিকে বেশি গতিশীল হবে। টি সাইন থিটা কোনটা? উপরের দিকে যেটা, এটা কি? দেখো ভাইয়া এখানে দুইটা উপাংশ, টি সাইন থিটা, টি কস থিটা। সো টি সাইন থিটা যত কম হবে, টি কস থিটা তত বেশি হবে, স্বাভাবিক। এটা কম হলে এটা তত বেশি হবে, সো এইটা যত বেশি হবে নৌকা সামনের দিকে তত বেশি আগাবে। সো মোট কথা আমরা বুঝলাম, রশির দৈর্ঘ্য যত বেশি নৌকাটা তত দ্রুত সামনে আগাবে, কারণ থিটা কম, টি কস থিটা বেশি। আলটিমেটলি মূল গোল হচ্ছে টি কস থিটা বাড়াইতে হবে যে কোনো মূল্যে। সো মোট কথা আমরা যদি নৌকাকে বেশি দ্রুত গতিশীল করতে চাই, টি কস থিটা বাড়াইতে হবে। টি কস থিটা বাড়ানোর ওয়ে হচ্ছে ও এ বরাবর না টেনে ওবি বরাবর টানা, আরেকটা ওয়ে হচ্ছে টি সাইন থিটাকে কমানো, টি সাইন থিটা কমলে টি কস থিটা বাড়বে। সো আমরা বুঝতেই পারছি অপশন 2 এবং 3 কারেক্ট। সো অ্যান্সার ইজ 2 এবং 3, মানে বি নাম্বার।
ওকে, ব্যাংকিং কোণ নির্ভর করে বেগের উপর, বস্তুর ভরের উপর নির্ভর করে না, ব্যাসার্ধের উপর নির্ভর করে, মানে 1 ও 3 এগুলো সহজ প্রশ্ন। কোন বস্তুর ভরবেগ 40 বলতে বোঝায় ভর 1 কেজি হলে বেগ 40, ঠিক আছে, গুণফল 40 হবে। ভর 40 হলে বেগ 1, এটাও ঠিক আছে, কারণ ভরবেগ 40। ভর 6.3 হলে বেগ 6.36। এবার দেখো এদের গুণফল 40 হয় কিনা। 6.3 ইন্টু 6.36, এদের গুণফল 40 হয়, হ্যাঁ 40 হয়। তার মানে তিনটাই রাইট। মানে মোট কথা ভরবেগ যাই হোক গুণফল কত হইতে হবে, 40 হইতে হবে। সো এটার গুণফল 40, এটার গুণফল 40, এটার গুণফল 40, তার মানে 40 হচ্ছে সবগুলোর জন্য কারেক্ট। তার অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। বলের ভ্রামক মানে হচ্ছে আর ক্রস এফ, টাও সমান আই আলফা, টাও সমান জড়তার ভ্রামকের পরিবর্তনের হার, এটা না। সো 1 ও 2 আর ক্রস এফও শিখছি, টাও সমান আই আলফাও শিখছি, তার মানে 1 ও 2, অ্যান্সার ইজ এ। কোন বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে, জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার, ভর এবং ঘূর্ণন অক্ষের উপর অলরেডি আমরা পড়েছি একবার। এবার একটা মজার প্রশ্ন, দেয়ালের মিনিটের কাটার দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, রৈখিক বেগ কত? সো অনেকে এখানে করবা কি, রৈখিক বেগ ভি সমান আর ওমেগা, আর হচ্ছে ব্যাসার্ধটা, ব্যাসার্ধ কত 18 সেন্টিমিটার, মানে 18/100 মিটার, আর ওমেগা সমান হচ্ছে 2π/t। মিনিটের কাটার পর্যায়কাল কত ভাই, 3600 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলেই বের হয়ে আসবে আমাদের মিনিটের কাটার রৈখিক বেগ কত। আমি আবারও বলছি, রৈখিক বেগ সমান ভি সমান আর ওমেগা, আর হচ্ছে এখানে 18 সেন্টিমিটার, আর ওমেগা হচ্ছে 2π/t। মিনিটের কাটার টি কত, বারবার পড়িয়েছি, মিনিটের কাটার 60 মিনিট পর পর একই জায়গায় আসে, তার মানে 3600 সেকেন্ড। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন বলেছে এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতির সাথে তার লম্ব বরাবর কোনো অক্ষ সাপেক্ষে ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক কত, এম আর স্কোয়ার বাই 2। অলরেডি আমরা শিখছি এটা, চাকতির জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। জ্ঞানমূলক এটা শিখবো না, এটা পারি আমরা। ঘূর্ণায়মান বস্তুর জড়তার ভ্রামক পরিমাপ করা হয় এম আর স্কোয়ার দিয়ে, অলরেডি আমরা জানি। নিচের কোনটি ধ্রুবক হলে কণার প্রযুক্ত টর্ক শূন্য হবে? টাও সমান কি, আর ক্রস এফ না? সো টর্ক কখন শূন্য হবে, টর্ক কখন শূন্য, যদি এই দুইটার মধ্যে কেউ একজন শূন্য হয়। তাহলে নিচের কোনটি শূন্য হলে, কণার ধ্রুব হলে টর্ক শূন্য। আচ্ছা, এখানে বল, এখানে কি বলছে, কোনটি ধ্রুবক হলে, মানে কোনটা ফিক্সড হলে টর্ক শূন্য হবে। ভাইয়া টর্ক মানে কি, কৌণিক বল। ভাইয়া মনে আছে তোমাদেরকে আমি পড়াইছিলাম, বল এফ সমান কি ভাইয়া, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। যদি ভরবেগ ফিক্স থাকতো তাহলে কি বল শূন্য হইতো না? খেয়াল করো, ভরবেগ যদি ফিক্স থাকতো, ভরবেগ ফিক্স থাকা মানে কি, ভরবেগের পরিবর্তন হয়নি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমান। ভরবেগ যদি পরিবর্তন না হয় বল কি পাবা না। তাহলে কে পরিবর্তন না হলে বল নাই, ভরবেগ পরিবর্তন না হলে বল নাই। তাহলে কৌণিক বল কখন নাই, টর্ক শূন্য কখন হবে, যখন কৌণিক ভরবেগ চেঞ্জ হবে না। বুঝতে পারছো তো ব্যাপারটা? সো কৌণিক ভরবেগ যদি ধ্রুবক থাকে, এটা যদি ধ্রুবক থাকে, ধ্রুবক মানে অপরিবর্তনশীল থাকে, তাহলে টর্ক শূন্য হবে। কারণ কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে বলবো আমরা টর্ক বা কৌণিক বল। সো এটার অ্যান্সার হচ্ছে, এখানে শুধু বল শূন্য বললে হবে না, কারণ বল এখানে কি বলছে, বল ধ্রুবক হলে, তো বল যদি ধ্রুবক হয়, সাপোজ এটা ধ্রুবক মানে শূন্য না, কিন্তু ধ্রুবক মানে অপরিবর্তনশীল, তাহলে কি টর্ক থাকবে না, আর ইন্টু এফ থাকবে না? এটা তো শূন্য না, এটা তো ধ্রুবক, মানে এটা শুধু গুণ দিলে কি টর্ক পাবো না? পাবো। সো অ্যান্সার ইজ বল না। কোনটা ধ্রুবক থাকলে টর্ক শূন্য, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকলে টর্ক শূন্য। ধ্রুবক মানে অপরিবর্তনশীল। সো কৌণিক ভরবেগ যদি পরিবর্তন না হয় তাহলে কৌণিক বল কই পাবা? কারণ ভরবেগের পরিবর্তন হলেই বল পাওয়া যায়, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন হলেই কৌণিক বল পাওয়া যাবে। কৌণিক ভরবেগের পরিবর্তন না হলে কৌণিক বল পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ ডি। 3 কেজি ও 5 কেজি ভরের বস্তুদ্বয় 3 কেজি ও 5 কেজি ভরের বস্তুদ্বয় 30 ও 50 ভরবেগ নিয়ে একই দিকে চলছে। সো ভরবেগ দিয়ে দিছে, তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে নাকি ঘটবে না? ঘটবে না, কারণ একটা ভরবেগ 30 আর একটা ভরবেগ 50, তাহলে এটা এদিকে 30 নিয়ে চলতেছে,
আর এটা এদিকে 50 নিয়ে চলতেছে। সো এইটা এটাকে কখনোই ছুঁইতে পারবে না, তার মানে তাদের মধ্যে কখনোই সংঘর্ষ ঘটবে না। দ্য অ্যান্সার ইজ ডি। এখানে কি বলছে, একটি গাড়ি স্থির অবস্থা হতে ত্বরণে গতিশীল হলো, নিচের গ্রাফটি সময়ের বিপরীতে গাড়ির ভরবেগ নির্দেশ করছে। কোনো নির্দিষ্ট সময় গ্রাফটির ঢাল কি নির্দেশ করে? ভাইয়া খেয়াল করো, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা থেকে এটা হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে ভরবেগ, আর এটা হচ্ছে সময়। সো বলছে যে কোনো সময়ে এই গ্রাফের ঢাল কি নির্দেশ করবে? ঢাল মানে কি? ঢাল মানে ওয়াই বাই এক্স। ওয়াই অক্ষে কে আছে? ভরবেগ, ভরবেগ, আর এক্স অক্ষে আছে সময়। তাহলে ভরবেগ ডিভাইডেড বাই সময় মানে কি? বল না। ভরবেগের পরিবর্তন বাই সময় মানে কি? বল না। সো খেয়াল করে দেখো এখানে কোনটা বলছে, এখানে ঢাল কি নির্দেশ করবে? প্রযুক্ত বল নির্দেশ করবে, সহজ হিসাব। ভরবেগের পরিবর্তন বাই সময়, এটাই কি ভাইয়া? বল। সেখানে ঢালটা কি নির্দেশ করবে? প্রযুক্ত বল। 1 rps মানে কি? অনেকে ভাবে রেডিয়ান পার সেকেন্ড। 1 rps, rps এর ফুল মিনিং লিখে নাও, রেভলিউশন, রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড, পরীক্ষায় আসবে। তো রেভলিউশন বলতে কি বোঝায়? রেভলিউশন মানে বোঝায় ঘূর্ণন। তাহলে 1 rps মানে কি? একটা ঘূর্ণন পার সেকেন্ড। rpm মানে কি? একটা ঘূর্ণন পার মিনিট, ঘূর্ণন পার মিনিট। rps মানে ঘূর্ণন পার সেকেন্ড। সো ভাইয়া 1 rps মানে কি? একবার ঘুরা, 1 সেকেন্ডে একবার ঘুরছে। একবার ঘুরা মানে কি? 2 পাই। একবার ঘুরতে পারা মানে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। তাহলে 1 rps মানে হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, তাই না? 1 rps মানে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, কারণ একটি পূর্ণ ঘূর্ণন বা একটি রিভলিউশন মানে হচ্ছে 2 পাই। তাহলে 1 rps মানে হচ্ছে একটি রিভলিউশন বা 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। সো বুঝতেই পারছি 1 রিভলিউশন পার সেকেন্ড মানে হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। দ্য অ্যান্সার ইজ সি। মহাকর্ষ কার্যকর হয় যে কণার কারণে, গ্রাভিটন, অলরেডি শুরুতেই পড়িয়েছি আমি। স্থির অবস্থায় থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার একটি আনত তল বেয়ে নামছে, গাড়ির বেগ কত? খেয়াল করো, এটা পারবো আমরা। দেখো এটা হচ্ছে একটা আনত তল, অনুভূমিকের সাথে কোণ 30 ডিগ্রি। অনুভূমিকের সাথে কোণ বলতে বোঝায় এই কোণটা 30 ডিগ্রি, আর উলম্বের সাথে কোণ বললে লিখতাম এইটা। সেটা হচ্ছে একটা আনত তল, 100 কেজি ভরের একটা গাড়ি, এখানে একটা 100 কেজি ভরের গাড়ি আছে, এই তল বেয়ে 20 মিটার নামতেছে। কত মিটার? 20 মিটার, এই পুরোটা 20 মিটার। তাহলে গাড়ির বেগ কত? তো আমরা নিশ্চয়ই জানি বেগের ফর্মুলা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু এখানে ইউ দেয়নি তাহলে ইউ শূন্য, তাহলে ভি সমান হবে √2as। সো ভাইয়া বলো এখানে রুট কত? √2। এ কত জানি না, বাট এস হচ্ছে 20 মিটার। এবার এ কত সেটা বের করতে হবে। খেয়াল করে দেখবা, খুবই ইম্পর্টেন্ট, অলরেডি পড়িয়েছি আমরা। এই তল বরাবর যেই ত্বরণ কাজ করে সেটা হচ্ছে এখানে এ। এটা কত? এ কত? এ কত আমরা জানি না, বাট আমি জানি এই তলে কত বল কাজ করে। জানো কি না? অবশ্যই জানো। এই তলে যে বলটা কাজ করে সেটা হচ্ছে mg sin থিটা, তাই না? তাহলে এটা আমরা জানি কি না? আমি অলরেডি বারবার বলেছি, এই তলে কি কোনো ঘর্ষণ দিছে? দেয় নাই। কোনো ঘর্ষণ না থাকলে অটোমেটিক কোনো কিছু পড়লে সে কত ত্বরণে, কত বলে পড়ে? mg sin থিটা, যেখানে থিটা হচ্ছে এটা। তাহলে এফ সমান আমরা লিখতে পারি এম এ, এম এ সমান লিখতে পারবো mg sin থিটা। সেখানে আমার লাগবে কাকে? লাগবে হচ্ছে এ কে। তাহলে এম এম কাটা দিয়ে দাও, তাহলে এর মান হচ্ছে জি সাইন থিটা। এত কাহিনী না করলেও পারতাম, বলের মান mg sin থিটা হলে ত্বরণ হচ্ছে এম বাদে বাকি যেটা আছে, কারণ এম এ, এ হচ্ছে জি সাইন থিটা। এখানে এ কত ভাই? জি সাইন থিটা, জি সাইন থিটা, থিটা 30 ডিগ্রি, তাহলে এখানে জি সাইন থিটা দিয়ে দাও, জি সাইন থিটা। অঙ্ক শেষ। ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাতে পারো। আমি আবারও বোঝাই তোমাদেরকে, আবারও বোঝো, তারপরে এটা বুঝে ছাড়ো। একটা বস্তু এই তল গড়া গড়া নিচে পড়া মানে এদিকে কত বল কাজ করে? mg sin থিটা। ওকে, যদি থিটা এটা হয়, বল এটা হলে এখানে ত্বরণ কত বলো? বস্তুর ভর বাদ দিলে যেটা পাই সেটাই তো ত্বরণ। তাহলে এদিকে ত্বরণ হচ্ছে ভাইয়া জি সাইন থিটা, সহজ হিসাব। তাহলে এই বরাবর কোনো বস্তু পড়লে বেগ কত হবে? ভি স্কোয়ার সমান 2as। তাহলে ভি হবে √2as, সেখানে রুট 2 তো 2, এ হচ্ছে জি সাইন থিটা, আর এস কত? এস হচ্ছে 20 মিটার। ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। আশা করি তোমরা পারবে। অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এর চেয়ে সহজভাবে বোঝানো যায় না। আর অবশ্যই মনে রাখবা, এটা কখন? যখন ভাইয়া ঘর্ষণ নাই। ঘর্ষণ নাই, ঘর্ষণ থাকলে কি হবে সেটা আমরা সিকিউতে পড়বো, বাট এমসিকিউতে এটাই। মানে কোন একটা বস্তু এমএ পড়তাছে, গড়ায় গড়ায় পড়তাছে,
একটা তলের উপর দিয়ে পড়তাছে, তখন তার ত্বরণ কত জি সাইন থিটা। থিটাটা খেয়াল রাখবা, থিটা হচ্ছে এই যে এইটা, থিটা হচ্ছে এই কোণটা। ওকে, এই উপরেরটা দেয়া থাকলে আগে এটা বের করে নিবা। সাপোজ উপরে এটা দেয়া আছে 60, তার মানে তুমি আগে এটা জানো, এটা বের করে নিবা, এটা 60 হলে এটা 30। ওকে, তারপরে জি সাইন থিটা। ওকে, মনে রাখতে হবে এটা। ওকে, তো 90 নাম্বার এমসিকিউ তে বলছে কেন্দ্রমুখী বলের রাশিমালা mv²/r, এটা নতুন করে পড়ানোর কিছু নাই। কৌণিক ভরবেগের একক কোনটি? অলরেডি বারবার পড়েছি কৌণিক ভরবেগের একক। কৌণিক ভরবেগ মানে হচ্ছে L সমান mvr, এটার একক আমার মুখস্থ নাই, বাট আমরা পারবো। mv-র একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর r এর একক হচ্ছে মিটার, তাই না? তাহলে কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার, মিটার গুণ দিলে মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হচ্ছে কৌণিক ভরবেগের একক। উদ্দীপক অনুযায়ী ওয়াই অক্ষ বরাবর বলের মান কত? খেয়াল করো, এখানে খুব মজার একটা কোশ্চেন, এটা ভেক্টরের একটা কোশ্চেন আর কি। তো আমাদেরকে বলছে এখানে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে 5 নিউটন। কত? 5। যেই বলের এই দিকে উপাংশ কত? 4। তো এই দিকে উপাংশ কত, মানে এই ওয়াই অক্ষ বরাবর বলটা কত? সো আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটা যদি 4 হয়, এটা 5 হলে এটা অবশ্যই কত হয়? 3। সো বুঝতেই পারতেছো ওয়াই অক্ষ বরাবর এটা কি 3 নিউটন। যারা বোঝো নাই তারা আবারও বোঝো, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 3। সো বুঝতেই পারতেছি এখানে অ্যান্সারটা হচ্ছে 3। তাহলে উদ্দীপকে ও ওয়াই বরাবর বলের মান, ও ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর বলের মান হচ্ছে 3। ওকে, সো এটা আমাদের আর অঙ্ক করতে হলো না, এটা আমরা এমনিই পারবো। টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম অলরেডি আমরা বলছি কৌণিক বল, ঘূর্ণন বল, তাই না? বলের ভ্রামক। সো টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল, এখানে অপশনে আছে, আমরা পেয়ে যাব। ভরবেগের মাত্রা কোনটি? পড়েছি একটি চাকার ভর 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ অত, জড়তার ভ্রামক কত? সো জড়তার ভ্রামক সমান mk²। চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকলে mk², m দেয়া আছে, k দেয়া আছে, গুণ করে বের করে ফেলতে পারবা। পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কোনটি? ভাইয়া এবার খেয়াল করো, যারা কোয়েশ্চেন করছিলাম, বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক কত? mr²/2। আমাদেরকে কি জড়তার ভ্রামক চাইছে? তোমরা বল, কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে চাইছে চক্রগতির ব্যাসার্ধ, মানে কে। তা আমরা নিশ্চয়ই জানি যে কোনো বস্তুর চক্রগতির ব্যাসার্ধ চাইলে আমরা সমান mk² লিখে দিব। লিখার পর কে এর মানটা বের করবো, mm কাটা দিয়ে দিই, তাহলে কে এর মান আসবে স্কোয়ার রুট করলে r/√2, তাহলে অ্যান্সার ইজ r/√2। আমি বলছি, কিন্তু আবারও বলছি, চাকতির কি বের করতে বলছে? চক্রগতির ব্যাসার্ধ মানে কে। কে যদি বের করতে বলে তাহলে আমরা জানি চাকতির জড়তার ভ্রামক হচ্ছে mr²/2, এটা আমরা জানি। সমান আমরা কি লিখবো? mk², যেহেতু আমাদের কে এর মান বের করতে হবে। যেখানেই কে এর মান বের করতে বলবে ওইখানে জড়তার ভ্রামক সমান mk² লিখবা। কেটে দাও, কে এর মান আসবে r/√2। পরবর্তী প্রশ্ন আমরা যাই। ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল কি বল? অসংরক্ষণশীল বল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো আমরা একদম কত নাম্বার স্লাইডে চলে আসছি, একদম তোমাদের 96 নাম্বার স্লাইডে চলে আসছি, মানে প্রায় 78 বা 76 ধরনের এমসিকিউ আমরা সলভ করিয়েছি। ওকে, 76 ধরনের এমসিকিউ আমরা সলভ করেছি, একদম গলা দিয়ে চিল্লা এমসিকিউ সলভ করেছি। শুরুটা ছিল 2000 স্টুডেন্ট নিয়ে, শেষ হচ্ছে 400 স্টুডেন্ট নিয়ে। জিনিসটা খুবই প্যাথেটিক লাগছে। তোমরা যদি চাও যে ক্লাসগুলো কন্টিনিউ হোক, এমসিকিউ আমি তোমাকে জাস্ট এটা বলি, যারা ক্লাসগুলো করছো, ক্লাসগুলো বুঝতেছো, করতেছো, আমার চেষ্টাটা দেখছো, তারা কোনোদিন বিফলে যাবে না, গ্যারান্টি। তারা ফিজিক্সের এমসিকিউতে কোনোদিন বিফলে যাবে না। তোমার কাছে এই এমসিকিউগুলোই আসবে এবং এগুলোই তোমার করতে হবে, এগুলোই পারতে হবে। আমরা এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউ করাচ্ছি, যেগুলো তোমার এমসিকিউ অ্যাডমিশন বেসিককেও আস্তে আস্তে মজবুত করছে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর ও দেশ, মহাদেশ অতল। মোট কথা, তোমাদেরকে আমরা যা দেই তা আস্তে আস্তে তোমাদের ভেতর জমা হতে হতে তোমাকে একটা শক্তিতে পরিণত করবে, যে শক্তি দিয়ে তুমি এইচএসসি এবং অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করতে পারবা। এটুকুই জাস্ট বলি, যারা বুদ্ধিমান তারা ক্লাসগুলো ফলো করছো, ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকছো। সো আজকে এই পর্যন্তই। তোমরা যদি ক্লাসগুলো না চাও তাহলে আমি ক্লাসগুলো নিব না, আর ক্লাসগুলো চাইলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই দায়িত্বটা তোমার। একটা শেয়ার বাটন ক্লিক করতে তোমার বেশি সময় লাগে না। সো আশা করি এটা তোমার মাথায় থাকবে ব্যাপারগুলো। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে ক্লাস হবে কিনা সেটা তোমাদের উপর নির্ভর করছে। আল্লাহ হাফেজ।